তো আজকে আমাদের ক্লাস কিন্তু আসলে রিসার্চ প্রপোজাল আর কি। আজকে ক্লাসে কোনো স্লাইড নাই, ও ফর্মাল কথাবার্তা নাই, ইনফর্মাল কথার মাধ্যমে আমরা আসলে শিখবো। তো আমি আসলে ওই ভাবেই কথাগুলো বলতে, যেভাবে একটা রিসার্চ প্রপোজাল আমরা ইজিলি লিখতে পারবো, এবং খুব বেশি রিসার্চ প্রপোজালের সংখ্যায় না গিয়ে, আহ খুব থিওরিটিক্যাল কথাবার্তায় না গিয়ে একদম প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন। আমি এখন একটা রিসার্চ প্রপোজাল লিখতে গেলে যে যেগুলো ফলো, সেই প্রসিডিউর গুলো আমি তোমাদের কাছে শেয়ার করবো। তো আমার মনে হচ্ছে এইটা জানা খুব বেশি দরকার। এই সংজ্ঞা জানার চেয়ে বা এইটা সম্পর্কে অনেক কিছু জানার চেয়ে স্টুডেন্ট পার্সপেক্টিভ থেকে যে একজন স্টুডেন্ট কিভাবে রিসার্চ করতে পারে সেই জিনিসটা আমার স্টুডেন্ট হিসেবে জানা ওদের জন্য বেশি ইউজফুল আমার কাছে মনে হচ্ছে। তো সেই জন্য আমরা ওটা নিয়ে আলোচনা করি। তার আগে আমরা যদি একটু আমাদের আজকে পর্যন্ত, আজকে হইতেছে আমাদের 4টা ক্লাস, আগে 3টা ক্লাস করছি কোন কারণে ক্লাস তিনটাই ঠিক আছে। তাহলে আগের 3টা ক্লাস থেকে আমরা কি শিখছি সেগুলো একটু একটু সামারি করবো, জাস্ট টপিক, এই টপিক গ্রো থ্রু করছি আর কি। বলা যায় কে বলতে পারছো খাতা ছাড়া খাতা দেখে এই 3টে ক্লাসে আমরা এই টপিক করছি, তাই তো? লাস্ট দিন রিসার্চ ডিজাইন হচ্ছে রিসার্চ মেথডোলজি, রিসার্চ ডিজাইন, রিসার্চ মেথডোলজি, তারপরে হচ্ছে মেথডস, রিসার্চ প্রপোজাল। প্রপোজাল আজকে প্রপোজাল আর সেগুলো আছে তো সাপোর্টাল সোর্স। ঠিক আছে, তো তাহলে আমরা কিন্তু আমাদের প্রসেস কিন্তু সিকুয়েন্সিয়ালি একসাথে করে আমরা ডিজাইন শিখছি, রিসার্চ শিখছি, আসলে এখন আমরা ফার্স্টে রিসার্চ পেপারে যাওয়ার প্রয়োজন রিসার্চ করব, তারপরে রিসার্চ ডিজাইন করা শিখছি, ডিজাইনটা আমি আপনাদের মতো ইনফর্মাল করছি। রিসার্চ প্রপোজাল কোথায় লাগে এটা সবচেয়ে বড়। রিসার্চ প্রপোজাল লাগে হচ্ছে, ধরো তুমি একটা মাস্টার্স স্টুডেন্ট, তুমি দেশে মাস্টার্স করতেছো বা তুমি বিদেশে গেছো পিএইচডি করার জন্য, মাস্টার্স করার জন্য। আমাদের দেশে হয় কি, আমরা সাধারণত কোন টপিক নিয়ে কাজ করবো, তো আমি এসে বলি স্যার আমি টপিক নিয়ে কাজ করতে চাই, শুধু মুখের কথা এটা বললে তখন হয় না। বলে যে একটা রিসার্চ প্রপোজাল লিখে আন। আমি যখন বিদেশে যাবো আমার একটু সুপারভাইজার করবে, আমি যখন আমি পিএইচডি করতে আসছি, মাস্টার্স করতে আসছি, হয়তো আমাকে ওখানে গিয়ে লিখতে হবে রিসার্চ প্রপোজাল, আমি আমাকে এইখান থেকে লিখে ওনাকে পাঠাতে হবে যে আই ওয়ান্ট টু ডু দিস রিসার্চ ইন ইওর ল্যাব, যে আমার প্রসিডিউর হলো যে সো উনি যদি আমার এই রিসার্চ প্রপোজাল দেখে স্যাটিসফাইড হয়, ওনার যদি মনে হয় যে এই ছেলে এই রিসার্চ নিয়ে পুরোপুরি ক্লিয়ার আইডিয়া আছে, সে জানে কি করতে হবে, সে জানে কিভাবে স্যাম্পল কালেকশন করতে হবে, সে জানে এটা থেকে কি আউটপুট আসবে বা পসিবিলিটি কি হতে পারে, এইগুলোর বেস করে মানুষ স্কলারশিপ পায়। সেটা হচ্ছে যারা হায়ার স্টাডির জন্য যায়। আর আমরা যখন মাস্টার এসে থিসিস করি, থিসিস করার আগেও কিন্তু ধরো আমি আমার থিসিসের উদাহরণ দিয়ে রিসার্চ প্রপোজাল যে সেশনে শেষ করতে, ধরো আমি আমার থিসিস ছিল হলো যে আমি দেখছি হলো যে কক্সবাজারে যে মাছ এবং যে স্পেশাল স্পেসিস গুলো পাওয়া যায় সেগুলোর মধ্যে এলিমেন্টাল কন্টামিনেশন কেমন আছে, বা সেগুলোতে এলিমেন্টাল কন্টামিনেশন কেমন আছে। তো আমার রিসার্চের জন্য আমি কি করতেছে, প্রথমে আমি স্যারকে বলে বলে বলতে আমি এলিমেন্টাল নিয়ে কাজ করতে চাই, এটা খুব লাভ হয়, পরের দিন কিছু প্রপোজাল নিয়ে আসি, তাহলে আমাদের প্রপোজাল সাবজেক্ট হয়েছে। প্রপোজাল মিন্স একটা প্ল্যান, যে আমি কি করব, কোনটার পরে কোন কাজটা করবো, কোন জায়গায় করবো, কি নিয়ে কাজ করবো, তাদের নিয়ে কাজ করবো, আমার কাজটা কিভাবে করবো, কাজটার আউটপুট কি আসবে, কাজটা হইলে কি হবে, কাজটা না হইলে কি হবে, একদম সব কিছু ডিটেলস থাকে। ওইটাকে বলা হয় রিসার্চ প্রপোজাল। তো স্যাররা তারপরে রিসার্চ প্রপোজালটা দেখে
ফাইনালাইজ করে যে না ওই জিনিসপত্রগুলো সম্পর্কে যথেষ্ট পরিমাণ ধারণা আছে এবং ও যে পদ্ধতিতে রিসার্চটা করতে চায় সেই ইকুইপমেন্ট গুলো আমাদের কাছে আছে বা আমাদের ইউনিভার্সিটি ল্যাবে ওই ইকুইপমেন্ট গুলো আছে বা ওর এই রিসার্চের যে বাজেট ওর এই রিসার্চে যে খরচটা যাবে সেটা আমরা বিয়ার করতে পারবো, তখন তারা এগ্রি করে যে না উই ক্যান প্রসিড, তখন আমরা এই রিসার্চটা করতে পারি। এটা হলো যে রিসার্চ প্রপোজালের প্রয়োজন। এখন প্রথম কথা আমাদের মাথায় একটা প্রশ্ন আসবে যে রিসার্চ প্রপোজাল আর রিসার্চ পেপার দুইটা কি একই জিনিস? একই জিনিস না। বেসিক ডিফারেন্স কি রিসার্চ প্রপোজাল আর রিসার্চ পেপারের, কে বলতে পারবে? ইজি কিন্তু প্রপোজালটা আমি বলে দিচ্ছি। সেক্ষেত্রে হয়েছে আর কেউ proposal. ওইটার বাস্তব থাকবে সবার উত্তর মাঝখানে চলে আসছে। এক কথায় রিসার্চ প্রপোজাল হলো যে আমার প্ল্যান, কি করবো, হোয়াট আই উইল ডু। আর রিসার্চ পেপার হলো যে আমার প্ল্যানের এক্সিকিউশন করার পরে যে আউটপুট সেটা। তাহলে রিসার্চ প্রপোজালটা হয় কাজ করার আগে আর রিসার্চ পেপারটা হয় কাজ করার পরে। এই দুইটা হলো যে বেসিক পার্থক্য আর কি। এখন আমরা রিসার্চ প্রপোজালের স্ট্রাকচারে চলে যাই। আমাদের সবার কাছে একটা একটা করে পেপার দেওয়া আছে। এইটা হচ্ছে একটা রিসার্চ প্রপোজালের স্ট্রাকচার। আমরা আলোচনা করবো, তারপর আমরা কয়েকটা রিসার্চ প্রপোজাল, রিয়েল রিসার্চ প্রপোজাল দেখবো। সবাই একটু আলোচনাটা মনোযোগ দিয়ে শুনুন, কারণ হলো যে আমরা এই আলোচনাটা করার পরে কয়েকটা রিসার্চ প্রপোজাল দেখার পরে আমরা একটা মিনি প্রপোজাল ড্রাফট করবো 3টা গ্রুপে। তো যেভাবে বসে হবে না, আমরা পরে ভাগ করে দেবো, ভাগ করে মিনি প্রপোজাল ড্রাফট করবো। আমরা আজকেই প্র্যাকটিস করবো যে আমরা একটা প্রপোজাল লিখতে পারি কিনা। তো টপিকও আসলে নিজেরা চুজ করবো না, টপিক আমি দিই, ঠিক আছে? তা আসি তাহলে আমরা একটা রিসার্চ প্রপোজাল লেখার আগে সবার প্রথমে লিখতে হয় যে টাইটেল, ঠিক আছে? তো টাইটেলটা ডিটারমাইন করে যে আমার রিসার্চ প্রপোজালটা, আমার রিসার্চ প্রপোজালটা কি নিয়ে হবে, আমার রিসার্চ প্রপোজালটা কি নিয়ে কাজ করবে, আমার রিসার্চ প্রপোজালটা আসলে ইম্প্যাক্ট কতটুকু, বা আমার রিসার্চ প্রপোজালটাতে মানুষজন ইন্টারেস্টেড হবে কিনা, সম্পূর্ণ এই ব্যাপারগুলো ডিপেন্ড করে টাইটেলের উপর। সো টাইটেল লেখার আমরা আরো অনেকগুলো নিয়ম বলবো যে রিসার্চ পেপার পেপার লেখার সময়। কিন্তু আমি যদি শর্ট করে বলি, টাইটেল সবসময় হইতে হয় যে এমন একটা জিনিস যে যাতে মানুষজন এই একটা লাইন পড়লে ও ভিতরে পড়ার জন্য ইন্টারেস্টেড হয় যে এখানে কি আছে। সবাই দেয় স্টাডি স্টাডি স্টাডি, আমি আমার টাইটেল দিচ্ছি স্টাডি স্টাডি স্টাডি। এই যুগে এখন স্টাডি ওয়ার্ডটা দেখলে মানুষজন এটাকে মানে নেগলেক্ট করে যে ওর আসলে টাইটেল লেখার ক্রিয়েটিভিটিটাই নাই। হ্যাঁ, কিছু কিছু ওয়ার্ড আছে দেখবেন এখন খুব বেশি কমন পড়ে যায়, যে স্টাডি গুলো এখন কমন পড়ে জায়গা। হ্যাঁ, অ্যাসেসমেন্ট, ইভালুয়েশন খুব বেশি কমন। চাইলে কিন্তু একটু অন্যভাবে চেঞ্জ করে টাইটেলটা লেখা যায়। তো টাইটেল এমন ভাবে লিখতে হবে, অবশ্যই কনসিস হবে, খুব বড় টাইটেল লেখা যাবে। আমি যদি চাই টাইটেল লিখি না টাইটেল, তাহলে যে লিডার সে বিরক্ত হয়ে যাবে। টাইটেল কনসাইজ ফর্মে লিখতে হবে এবং আই ক্যাচি হইতে হবে, মানুষজনের অ্যাটেনশন সিক করতে হবে, ওই রকম করে টাইটেল লিখতে হবে, ঠিক আছে? এটা রিসার্চ ক্ষেত্রে বলছি, রিসার্চ প্রপোজাল এই সময় সবসময় আমরা যখন রিসার্চ পেপার লেখার পরে যখন একটা রিসার্চ পেপারটা যখন সাবমিট করি, প্রথমে একজন প্রথমে তো রিভিউয়ার কাছে না, প্রথমে একটা পেপার চাই হলো যে জার্নালের এডিটর থাকে, এডিটরের কাছে যায়। সেই এডিটর প্রথমে পড়ে হলো যে টাইটেলটা, টাইটেলটা পড়ার পর তারপরে পরে অ্যাবস্ট্রাক্টটা। এই দুইটা জিনিসের উপর বেস করে এডিটর ডিসিশন নেয় যে এই পেপারটা নিয়ে আমার জার্নাল কাজ করবে কি করবে না। সো এই দুইটা জিনিস পড়ার পর প্রথমেই এমন অনেকগুলো আর্টিকেল আছে যেগুলো প্রথম টাইটেল পড়ার পরে এডিটরের একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি হয়ে যায়, রিজেক্ট, রিজেক্ট, সে আর কনসিডারই করলো না এটা। এখন ইভেন এমন এমন কাজ আছে যে আমি দেখছি
যে ভেতরে কাজটা খুব আহামরি কাজ, কিন্তু টাইটেলটা এমন ভাবে দেওয়া হয়েছে, ক্যাপশনটা এমন ভাবে লেখা হয়েছে যে এডিটর পড়ে মনে হচ্ছে ইম্পর্টেন্ট একটা কাজ, যেটা তো খুব ইম্পর্টেন্ট একটা, সেটা খুব রেভলিউশনারি রিভিউয়ারের কাছে, যে এটা দেখ। আবার যখন এডিটর পার করে রিভিউয়ার পর্যন্ত যায়, তখন রিভিউয়াররা জানাচ্ছে না এটা একটা স্ক্রিনিং চেঞ্জ করে যাচ্ছে, এই ব্যাপারটা আসলে খুব সহজে আমি রিজেক্ট করে দিব না। সে তখন এটাতে কারেকশন দেয়, 60% 70% পর্যন্ত কারেকশন দেয়। অনেক সময় কোনো কোনো রিভিউয়ার একটু বেশি বিরক্ত হয়ে গেলে সে রিজেক্ট নেবে। তাহলে যদি এডিটর পর্যন্ত কেউ পার করতে পারে, তার মানে তার পেপার 50% সাকসিড, তার পেপারটা পাবলিশ হওয়ার সম্ভাবনা 50% হয়ে গেল। কারণ রিভিউয়াররা রিভিউ করবে, কারেকশন করবে। তো এই ট্রিক্স গুলো খাটাইতে হয়, যে আমার টাইটেল ভালো করে লিখতে হয়, আমার অ্যাবস্ট্রাক্টটা ভালো করে লিখতে হয়, হ্যাঁ, যাতে করে আমার অ্যাকসেপ্টেবিলিটি বাড়ে। তো আমরা টাইটেল লেখার সময় মাথায় রাখবো, আমরা স্পেসিফিক থাকবো, কনসাইজ থাকবো। আর একটা ওয়ার্ড আছে এখানে, সেলফ এক্সপ্লেনেটরি। এইটা ওয়ার্ডটা মানে এমন কঠিন ওয়ার্ড, হলো যে আমার টাইটেলটা পড়ে যাতে মানুষ বুঝে আমার রিসার্চটা কি নিয়ে। আমার যাতে টাইটেল পড়ার পর আমার রিসার্চটা হলো এই, আমি এই কাজ করতেছি, এটা করার দরকার নেই। আমার টাইটেলটা এমন ভাবে চুজ করতে হবে, ঠিক আছে? ওকে। সো টাইটেল থাকার পরে হলো যে ব্যাকগ্রাউন্ড। যেমন আমি যদি আমার রিসার্চের কথা নিয়ে কথা বলি, আমার থিসিস নিয়ে কথা বলি, আমার থিসিসের টাইটেল ছিল, পুরো তো আমার মুখস্থ নাই, তাও এরকম ছিল যে অ্যাসেসমেন্ট অফ হেভি মেটাল কোয়ান্টিফিকেশন অফ ফিশেস এন্ড ক্রাস্টাসিয়ান্স কালেক্টেড ফ্রম কোস্ট অফ বাংলাদেশ। তাহলে মানুষজন আমার এই টাইটেলটা থেকেই বুঝবে যে আমি হেভি মেটাল নিয়ে কাজ করতেছি। কার হেভি মেটাল নিয়ে কাজ করতেছি? ফিশ এবং ক্রাস্টাসিয়ানের। কোথাকার? ইংল্যান্ডের, ব্রাজিলের, নরওয়ে, সুইডেনের না, কক্সবাজারের। কক্সবাজার কোস্ট অফ বাংলাদেশও লিখতেছে। আবার মানুষের সাথে এটাও কনফিউজ না হয় যে কক্সবাজারটা কোথায়, বাংলাদেশ। তাহলে আমার টাইটেলটা পড়ে একটু বুঝবে যে আমি কি নিয়ে কাজ করতেছি। সব বুঝবে না, কিন্তু মোটামুটি ওভারভিউ কি নিয়ে কাজ করতেছি, কোথাকার স্পেসিস নিয়ে কাজ করতেছি, এটা গেল টাইটেল। এখন আসে ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ডে, ব্যাকগ্রাউন্ড বলতে আসলে রিসার্চ প্রপোজাল বলো, একটা রিসার্চ প্রপোজালের বেসটা ক্রিয়েট, বেস বলতে একটা মেইন ভিত্তি করে হলো যে ব্যাকগ্রাউন্ড। যেমন এখানে লেখা আছে সিচুয়েশন, প্রবলেম, স্টাডি এরিয়া, এই জিনিসগুলো নিয়ে হলো যে ব্যাকগ্রাউন্ড কথা। সবার বড় কথা হলো যে আমি যদি আমারটা দিয়ে এক্সাম্পল দিই, আমাকে ব্যাকগ্রাউন্ডে আমারটা রিসার্চ প্রপোজাল লিখে বুঝাইতে হবে যে আমি কাজ করছি কি নিয়ে, হেভি মেটাল কন্টামিনেশন। তাহলে আমার ব্যাকগ্রাউন্ড বলতে হবে, ধরো সাপোজ যে লাস্ট 10 ইয়ার্স ধরে হেভি মেটাল কন্টামিনেশন পৃথিবীতে অনেক বেশি বাড়ছে। হ্যাঁ, লাস্ট বাংলাদেশের কত আগে ওয়ার্ড, বাংলাদেশে লাস্ট বাংলাদেশের 5 বছরের ডাটা বেসও বলে বাংলাদেশের এনভায়রনমেন্ট, বাংলাদেশের কোস্ট গুলোতে হেভি মেটাল পলিউশন বাড়তেছে। কারণ হইলো যে বাংলাদেশের কোস্টের আশেপাশে অনেকগুলো ইন্ডাস্ট্রি সেট আপ হচ্ছে, অনেকগুলো পোর্টের অ্যাক্টিভিটি বাড়তেছে, আস্তে আস্তে শিপ ব্রেকিং অ্যাক্টিভিটি গুলো বাড়তেছে। তো এই জন্য বাংলাদেশের কোস্ট আসলে হেভি মেটাল পলিউশন আস্তে আস্তে বাড়তেছে। তাহলে তাইলে কি হলো, আমি হেভি মেটাল নিয়ে কাজ করবো, সেই জন্য আগে হেভি মেটালের ব্যাকগ্রাউন্ড আমি আমার রিডারকে বলে দিলাম, আমি একটা বেস ক্রিয়েট করলাম। আমি আগে বুঝালাম যে আমি হেভি মেটাল আসলে এই ঝামেলা, হেভি মেটাল এমন এমন ঝামেলা করতেছে, বাংলাদেশে হেভি মেটাল চলে আসছে, একটু বুঝেছি আমি খালি। এইটা হলো আমার ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? বুঝছি ব্যাকগ্রাউন্ড? না না না, একরকম কাম না, আমি জাস্ট ব্যাকগ্রাউন্ড বুঝেছি, প্রবলেমটা বুঝেছি। প্রবলেম হেভি মেটাল কন্টামিনেশন কাইন্ড অফ, কিন্তু আমি জাস্ট এখন বুঝেছি যে ধরো যে 5 বছর আগে কোভিড আসছে, আসলো 2020-এ। তাহলে তখন আমি যদি কোভিড, আমি বলবো যে 2020-এ একটা প্যান্ডেমিক আসলো, জিনিস আমি কোভিড এর কোনো কিছুটা নিয়ে কাজ করবো, তাহলে আমাকে আগে টানতে হবে যে কোভিড কখন আসলো। তো এই হেলথ পলিসি তো বাংলাদেশে অনেক আগে থেকে ছিল না, থাকলেও মানুষজন এগুলো আইডেন্টিফাই করে না। 2010 থেকে শুরু হয়েছে এই ট্রেন্ড, 2010 থেকে আমি 24-এ সেই রিসার্চে করতেছি। তাহলে আমি বলবো যে লাস্ট 10 ইয়ার্স এ বাংলাদেশে এনভায়রনমেন্টাল কন্টামিনেশন আস্তে আস্তে বাড়ছে। কে পারছে এগুলো তো আমাকে প্রুফ দিতে হবে, যে কেউ হয়তো ফুল নাই অ্যানালাইসিস করে পাইছে, কেউ রাজশাহীতে পাইছে,
কেউ কক্সবাজারে পাইছে, কেউ পটুয়াখালীতে পাইছে, কেউ মেঘনাতে পাইছে, কেউ চাঁদপুরে পাইছে। আমি ব্যাকগ্রাউন্ড যখন বলবো তখন আমি সবকিছু নিয়ে বলবো। আমি কিন্তু এখানে খুলনা নিয়ে কথা বলতেছি, চাঁদপুর নিয়ে কথা বলতেছি, চাঁদপুর ফ্রেশ ওয়াটার, হ্যাঁ মেঘনা ফ্রেশ ওয়াটার। তারপর আমি যদি বলি হালদা, হালদা ফ্রেশ ওয়াটার। আমার কাজ কিন্তু মেরিন ওয়াটার নিয়ে, আমার কাজ মেরিন ওয়াটারের ফিশ নিয়ে, ক্রাস্টাসিয়ান নিয়ে। ওই বলতে এখনো যায় নাই। ইন ডিটেলস আমি আরো পরে যাবো। রোমান যেটা বললো যে প্রবলেম, প্রবলেমে আমি আরো পরে যাবো। আগে ব্যাকগ্রাউন্ডটা এস্টাবলিশ, আমি হেভি মেটাল পলিউশন করছি। হেভি মেটাল পলিউশন ইজ এ সিরিয়াস থ্রেট ফর আওয়ার মেরিন ইকোসিস্টেম। হেভি মেটাল পলিউশনের কারণে এইভাবে এইভাবে কি বলা যায়, বায়োডাইভার্সিটি কমে যাচ্ছে, ফিশ প্রোডাকশন কমে যাচ্ছে, মানুষজনের হেলথ রিস্কে আছে, মানুষজন এগুলো খাইলে মানুষজনের হেলথ রিস্কে আছে। এই জিনিসটা আমি বুঝে বলবো ব্যাকগ্রাউন্ড। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। যেমন আমি একটা উদাহরণ, হ্যাঁ, যেমন আমাদের লাস্ট রিভিউ পেপার যেটা ছিল, ওইটার টাইটেল ছিল প্লাস্টিক ইন সি ফুড। তারপরে আমি কোলন দিলাম, তারপরে দিলাম যে আর মাইক্রোপ্লাস্টিক্স আর বিং এ গেটওয়ে অফ contamination in human being আর কি। হ্যাঁ, আমার কিন্তু এই কাজটা হিটবেটের মতো কাজ করছে। যে আমি মানুষজনকে আগে লাইনটা করে ফেলেছি যে মাইক্রোপ্লাস্টিক কি মানুষের মধ্যে ট্রান্সফার হয়ে যাচ্ছে কিনা, সেটা ট্রান্সফারের একটা মাধ্যম কি কাজটা সে হইতেছে কিনা। মানুষ এটা বলে তখন ভাববে কি আসলে কি হচ্ছে। তাহলে যার এটাতে ইন্টারেস্ট নাই, যে হেল্প নিয়ে কনসার্ন, সেও তাহলে এটা করতে কি হবে, তৈরি হবে। কোয়েশ্চেন কিছু করা নাই, কখনো বলি এর মধ্যে এটা আমার নিজেরও কনফিউশন ছিল, বাট আমি এই কনফিউশন নিয়ে দিয়ে তো আমি প্রথমে যখন এই টাইটেল দিতেছিলাম, এটাকে নিয়ে অসময় আমি চিন্তা ভাবনা করতেছি কি টাইটেল আসলে সিনেমাটা অনেক জানালে হয়। আমি একবার দিয়ে দিচ্ছি, বুঝতে দিয়েছি, দিছি হলো ফার্স্ট রিভিশনের পরে, যাতে রিজেক্ট না খায় আর কি। কারণ আমি এটা দিলে এটা বলে ও বলবে যেটা চেঞ্জ করো। এখন সেকেন্ড রিভিশনে এই টাইটেল দিছি, ওরা অ্যাকসেপ্ট করে, কিছু বলে না টাইটেল, তার মানে আমি হচ্ছে ঠিক আছে তাহলে কোয়েশ্চেন মার্ক দিও, টাইটেল লেখা যায়। ওকে, ছিলাম ব্যাকগ্রাউন্ডে। ব্যাকগ্রাউন্ড নিয়ে আর কোনো সমস্যা আছে? কাইন্ড অফ হিস্ট্রি বলতে পারি, কিন্তু খুব বেশি হিস্ট্রি টানতে পারবো। যেমন আমি যদি আবার শুরু করে দিই, হেভি মেটাল প্রথম আবিষ্কার হয়েছে 1990 সালে। আনা যায় এগুলো টানতে হয় হচ্ছে থিসিসে, বাট রিসার্চ পেপার না, কারণ থিসিসে অনেক ইনফরমেশন লাগে, রিসার্চ পেপারে অত ইনফরমেশন লাগে না। ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার সবার? ক্লিয়ার হলে আমরা নেক্সট যাই। এরপর আসি যে রেশনাল আর জাস্টিফিকেশন। তো এই প্রশ্নটা সবাই করবে যে আমি এই রিসার্চটা কেন করতেছি, আমার এই রিসার্চটা করার পেছনে যৌক্তিকতা, বা আমি কেন আমার এই রিসার্চ নিয়ে মাথা ব্যথা, বা আমার কেন হেডেক আছে তোমার এই রিসার্চ নিয়ে। যে তারা বললো আমার আমি হেভি মেটাল নিয়ে কাজ করতেছি, আমি হেভি মেটাল কন্টামিনেশন নিয়ে কাজ করতেছি ফিশের ক্রাস্টাসিয়ানের। আমি বলবো যে আমি কেন এটা আমার হেডেক থাকবে কেন, আমি এটা জানবো বা কেন, আমি তো শুনবো কেন, শুনে আমার কি লাভ। এই জায়গাগুলোতে লাভটা বুঝাইতে হবে মানুষকে, রেশনাল জাস্টিফিকেশন নিয়ে আমি কেন এই রিসার্চটা করতেছি। তখন আমার সে হবে যে আমি এই কাজটা করতেছি, তখন আমার সে হবে যে আমি এই কাজটা করতেছি কারণ হইলো যে এই হেভি মেটাল ফিশ থেকে হিউম্যানের মধ্যে ট্রান্সফার হচ্ছে, এবং হিউম্যান হেলথের উপর এটা আস্তে আস্তে একটা রিস্ক হয়ে দাঁড়াইছে। তো যেহেতু হিউম্যান হেলথের উপর এটা একটা রিস্ক হচ্ছে, এই জন্য আমাদের এখানে এখনই এটার জন্য একটা অ্যাকশন নেওয়া হচ্ছে। ওই অ্যাকশনের পার্ট হিসেবে আমার রিসার্চ এটা একটা ছোট্ট একটা পার্ট ওই অ্যাকশন। ঠিক আছে, এটা একটা জাস্টিফিকেশন যে হেভি মেটাল কোথায় থেকে যাচ্ছে, ফিশ থেকে হিউম্যানে চলে আসছে। তো যেহেতু হিউম্যান আসতেছে, তাহলে এই আমরা মানুষরা যদি একসাথে এই মাছগুলো খাই, তাহলে একসময় আমাদের মধ্যে এই মেটালের ফলে যে সমস্যাগুলো হওয়ার কথা, ক্যান্সার হওয়ার কথা, অন্যান্য যে ডিজিজ গুলো হওয়ার কথা, আমরা তাহলে সেগুলো রিস্কে আনি না। তাহলে এই কথাটা যখন তারা আমাকে বলবে, আমি ওই কথাটা শুনে তাহলে তার রিসার্চটা সম্পর্কে একটু ইন্টারেস্টেড হবো না?
আমি তখন বলবো না যে তার এই রিসার্চটা করার পিছনে যৌক্তিকতা আছে, অবজেক্টিভ না, আমি লজিক দিচ্ছি। আমি অবজেক্টিভ হলো যে আমি কি করব, কি জানবো এই রিসার্চ থেকে। আমি এখন জাস্ট বলতেছি যে কারণ কি, তুমি কেন আমার এটাতে মাথা ঘামাবা। মাথা ঘামাবা কারণ হলো যে হেভি মেটাল মাছ থেকে মানুষে চলে আসতেছে, মানুষের মধ্যে একটা ডিজিজ ক্রিয়েট করতে পারে, সেটা কি ইমার্জিং পলিউটেড। তোমার এটা সম্পর্কে জানা উচিত, সবাই এটা সম্পর্কে জানা উচিত, এই জন্য আমি রিসার্চটা করতেছি। রেশনাল ক্লিয়ার, রেশনাল কথাটা মানুষ কিছু যৌক্তিক, জাস্টিফিকেশন ও সেম জিনিস যে আমি এই রিসার্চটা কেন করব। ফাইন, এবার আসি লিটারেচার রিভিউতে। তাহলে আমাদের ফোর্থ কম্পোনেন্ট হলো যে লিটারেচার। এখন লিটারেচার রিভিউ হলো যে আমি হেভি মেটাল কন্টামিনেশন নিয়ে কাজ করি। হেভি মেটাল কন্টামিনেশন নিয়ে পুরো বাংলাদেশে তো আমি প্রথম ব্যক্তি না যে কাজ করতেছি। বাংলাদেশে প্রথম ব্যক্তি হই, পুরো পৃথিবীতে তো আমি প্রথম ব্যক্তি না যে কাজ করতেছি। এই জায়গায় হলো যে মানুষজনের প্রিভিয়াস রিসার্চ গুলো টানতে হয়। এই জায়গায় মানুষজনের প্রিভিয়াস রিসার্চ গুলো টানতে হয়। যেমন আমি তখন বলবো যে লিটারেচার রিভিউতে বলবো যে কুশন এটল, কুশন এটল 2018-তে কর্ণফুলী রিভারে এই মাছের উপর অ্যানালাইসিস করছিল, অ্যানালাইসিস করে দেখছে যে সে হেভি মেটাল কন্টামিনেশন পাইছে। হ্যাঁ, তারপর সুমি এটাও সুমি এটাও কক্সবাজার করে না, কক্সবাজার করলো তো সুমি এটাও সেন্ট মার্টিনে, সেন্ট মার্টিনে করছে, সেও এই স্পিসিস গুলোর মধ্যে পাইছে। তারপর কি মেটাল করছে হলো যে কোথায়? চাঁদপুরে, চাঁদপুরে করছে, সে পাইছে হলো যে স্পিসিস গুলোতে। আমি তাহলে আমার মাথায় রাখতে হবে আমি কিন্তু শুধু ফিশ নিয়ে কাজ করতেছি না, ফিশ ট্রান্সলেশন দুইটা নিয়ে কাজ করতেছি। তাহলে আমি এতক্ষণ যাদের উদাহরণ ফ্লোরা ফিশ নিয়ে কাজ করছি, এখন বলবো মাছ এটাও কাজ করছে শ্রিম্প আর লবস্টার। সে করছে পূর্বখালী কোস্ট থেকে, সেও পাইছে। অন্তরাটাও কাজ করতে হলো যে সুন্দরবনের দিকেও অঞ্চল আছে, ওদিকেও স্যালাইন ওয়াটার আছে, ওখান থেকে সে শিপ বা ক্র্যাব নিয়ে করছে, সেও ওখানে হেভি মেটাল কন্টামিনেশন পাইছে। তাহলে সবার গুলো আমি তখন টানবো, সবার গুলো টানার পর লাস্টে আমি একটা রিসার্চ গ্যাপ দেখা যাবে। ওকে ফাইন, এরা এরা করছে, তাহলে আমার রিসার্চ গ্যাপটা কই? ওরা সবাই করছে, কিন্তু কক্সবাজারে এখনো কেউ করে নাই এই হেভি মেটাল কন্টামিনেশনের কাজটা, ফিশ এবং ক্রাস্টাসিয়ান। তাহলে এই যে আমি উন্নত রিসার্চ দেখায় সুন্দর একটা রিসার্চ বের করে ফেললাম, তখন মানুষজন আমারটাকে ভ্যালিডিফাই করবে না। ও তো আগে স্টাডি করছে যে এই টপিক নিয়ে কাজ করছে, এই টপিকটা এখনো আন্ডার এক্সপ্লোর, এটা নিয়ে কেউ কখনো কাজ করে নাই, সেই জন্য ও এটা নিয়ে ফোকাস করছে। এটাকে বলা হয় রিসার্চ গ্যাপ। লিটারেচার রিভিউ করে আমি রিসার্চ গ্যাপ ফাইন্ড আউট করতে পারি। অবশ্যই আমি যখন বলতেছি তার যে একটা 2000 তো এইগুলো বেসিক্যালি আমরা এখান থেকে আসবো যে রেফারেন্সিং কিভাবে করতে হয়, রেফারেন্সিং এর ফরম্যাট কিভাবে করতে হয়, এপিএস7 ফরম্যাট কি, ইনডেক্স সাইটেশন কি। তো এগুলো আমরা পরে আসবো, ইন ডিটেলস আমি খুব বেশি না দেয় আর, হ্যাঁ, কারণ অন্যদিকে চলে যাবে। আমার সবসময় লিখতে হয় আর কি, হ্যাঁ, কারণ ধারণা করা হয় যে একটা রিসার্চ পেপারের মধ্যে ফার্স্ট অথরের কন্ট্রিবিউশনটা একটু বেশি থাকে, কারণ ওই ব্যাপারটা ফার্স্ট অথরেরই, কোনো অথরেরও পেপার, বাট সোল ওয়ার্কটা হলো ফার্স্ট অথরের, আর করেসপন্ডিং অথর যে থাকে সে হলো যে সুপারভাইজ করে। এটাই হলো যে অথরের সিস্টেম। তাছাড়া যারা কো অথর থাকে তাও ওই রিসার্চ পেপারে কোনো কোনো না কোনো না কোনো পার্টে তার কন্ট্রিবিউট করছে, কোন কোন পার্টে কন্ট্রিবিউট করছে ওই জিনিসটাও রিসার্চ পেপারের নিচে লেখা থাকে, ক্রেডিট অফ দ্য কন্ট্রিবিউশন না। ঠিক আছে, আমরা এগুলো পরে একদম যখন আমাদের সবগুলো শেষ হয়ে যাবে দিয়ে দিয়ে হাতে একদম পিন করে করে পড়ে পড়ে বুঝতে পারছি, হ্যাঁ। ওকে, তাহলে আমরা লিটারেচার রিভিউতে ফিরে আসি। এখন আমার একটা কোয়েশ্চেন আছে, হ্যাঁ, আমরা একটু কি বলছি, আমি একটু আগে বলছি যে এখানে কক্সবাজারে করতেছি, তো অনেকে দেখছি বিভিন্ন এলাকায় সবাই করছে হেভি মেটাল, কক্সবাজারে কেউ করে নাই বলে আমি রিসার্চ কে দেখেছি কক্সবাজার। কিন্তু তোমার কি মনে হয় কক্সবাজারের মধ্যে এত বড় একটা এরিয়া, এই জায়গায় কেউ না করে থাকবে? না করে থাকবে? আসলে কিন্তু থাকে না, করে ফেলছে। তাহলে এখন আমি রিসার্চের বই দেখাবো। আমার ক্ষেত্রে এটা হচ্ছে, আমি আমার রিয়েল এক্সপিরিয়েন্স বলতেছি।
কক্সবাজারে 2-3 জন অলরেডি করে ফেলছে, আমার রিসার্চ করি যে কক্সবাজার করছে সে আমাদের কম্পারিজন করবে ডিসকাশনে গিয়ে। হ্যাঁ না মোটামুটি পোস্ট করলে কক্সবাজার পোস্ট, আর আমি যে স্টেশন থেকে নিই আসলে এখানে যেটা বললাম ওই কাজটা আমি কি বলছি, আমি কি ফলো করছি আমি যখন কক্সবাজার যারা ওদের স্টাডি গুলো ফলো করছি, বেশিরভাগ দেখছি যে ওরা 2-3টা স্পিসিস দেখছে, 2টা ফিশ নাহলে 3টা ফিশ, 2টা ফিশ নাহলে 3টা ফিশ। আমার এখানে একটা প্লাস পয়েন্ট দেখেছে, 2টা ফিশের মধ্যে কোনো কোনো একটা ফিশ আমার সাথে মিলে, কিন্তু কোনো ফিশ আমার সাথে মিলে নাই। তা আমি তখন বলছি কি, অন্যরা করছে শুধু 2 থেকে 3টা ফিশের, থ্রি ফিশ or 4-3 translation speed. But what I did, 6 fish species, 6 crustacean species in a single research. আমি এই জিনিসটা বুঝেছি যে আমি আমার একটা সিঙ্গেল রিসার্চে ফিশ স্পিসিস 6টা, ট্রান্সলেশন স্পিসিস 6টা নিয়ে আমি একসাথে করছি, যাতে আমি পুরো ফুড ওয়েবটার কন্টামিনেশন ডাইনামিক্স বের করি। ঠিক আছে, এটা আমার রিসার্চ আমি এনকোয়ারি করব সাথে আপনি সেম লোকেশন, সেম জায়গা, মাঝে মাঝে সেম স্পিসিস, কিন্তু আমার দেখানোর ডাইমেনশনটা। এখন তো তাইলে যে আমার আমার কিন্তু যে ইভ্যালুয়েট করতেছে বা আমি যখন প্রেজেন্টেশন দিলাম, আমার এক্সটার্নাল যে ছিল তিনি তো এই প্রশ্ন আমার নাই যে তুই কেন এই সেম দিছিস ডাইমেনশন, মনে ফিশ নিয়ে করছে অথবা হয় ট্রান্সলেশন নিয়ে করছে, দুইটা নিয়ে করছে, সেটা নিয়ে করছে। আর এখন এটা তো থিসিসের জন্য করছে, কিন্তু ব্যবসায়িক সমস্ত আমি না এটা থেকে দুইটা পেপার লিখবো, শুধু ফিশ নিয়ে একটা লিখবো, ট্রান্সলেশন নিয়ে একটা লিখবো, তখন রিসার্চের কি দেখাবো, খালি রিসার্চের, তখন রিসার্চের আমাকে দেখাইতে হবে যে ওরা সে আমি আমার তো এখনো ওই দেখার গেছে দেখিনি একটা স্পেস নিয়ে গেছে, আমি 6টা স্পেস দিয়ে করছি না, ওদের চেয়ে বেশি না, এটা একটা জিনিস। সেকেন্ড টাইম যারা করছে বা 2018-19 থেকে 20 সালের মধ্যে করছি, আমি এখন 25 সালে করছি, টাইম ফ্রেমটা আলাদা। তার মানে এর মধ্যে ওখানের পলিউশনটা চেঞ্জ হইতে পারে, পলিউশনের ট্রেন্ডটা চেঞ্জ হইতে পারে। সেকেন্ড লজিক, থার্ড লজিক, আগে যারা করছিল তারা হয়তো বা এমন কিছু ফিশ স্পিসিস বাদ দিছে যেগুলো ওইখানকার মানুষজন বেশি কনসেপ্ট করে, বেশি খায়, যে মাছটা বেশি খায় ওইটার মধ্যে সমস্যা আছে কিনা সেটাই তো বের করা আমার মেইন কাজ। নাহলে তো মানুষজন ক্যান্সার হয়ে যাবে আমরা বুঝতে পারবো না, কোনো মাছের রিসার্চ করে বসে আছে। ঠিক আছে, বুঝতে পারছি আমি রিসার্চ কেন বলছি, এই লিটারেচার করে স্টেপটা আসবে। ফটোগ্রাফি তো বিশেষ অ্যাডমিক আমি নিচ্ছি, তো আরো সাইজ প্রসিডিউর, ওইটা খুব বেশি। তো আমাদের এটুকু ক্লিয়ার হয়েছে, ব্যাকগ্রাউন্ড, ন্যাশনাল, কালচার রিভিউ, আমরা কোনটাকে কি লিখতে হয় আমরা কিন্তু শেষে সবাই আলোচনা করবো, এক একটা নেগেটিভ আলোচনা করবো, ঠিক আছে। কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, রিসার্চ প্রপোজাল সব সময় লিখতে হয় আমার কাছ থেকে যে প্রপোজালটা চাইতেছে তার চাহিদার উপর, তার রিকোয়ারমেন্ট। অনেক সময় হয় কি, ধরো আমি রিসার্চ প্রপোজাল সবার কাছ থেকে চাইলাম, তখন আমি যদি একটা স্ট্রাকচার দিয়ে দিই আমার স্ট্রাকচারে লিখতে হবে, তুমি স্ট্রাকচার না দিয়ে দিলে তুমি ফ্রি স্ট্রাকচারে লিখতে পারো। অনেক সময় শর্ট রিসার্চ প্রপোজালে ব্যাকগ্রাউন্ড, রেশনাল, লিটারেচার রিভিউ তিনটাকে একসাথে লিখে ফেলতে হবে, তিনটাকে একসাথে হিসেবে লিখে, ঠিক আছে। কারণ তাদের কাছে অনেকের কাছে বড় প্রপোজাল করার সময় থাকে, যেটা তারা বলে যে শর্ট প্রপোজাল লিখো, তোমার ব্যাকগ্রাউন্ডে লিখে Here is a Krishna. Okay. Next. Research question.
এই রিসার্চ কোয়েশ্চেন এটা হলো যে ধরো এটা কিছুটা এলিমেন্টারি পার্ট, মানুষজন যেমন জুয়েলারি লাগায় নিজেকে একটু বেশি কি বলে ডেকোরেট করার জন্য। এই রিসার্চ কোয়েশ্চেন হলো যে অনেক সময় দেখা যায় যে একটা রিসার্চ প্রপোজাল একটা ডেকোরেটিভ পার্ট হিসেবে, মানে দিলেও কি দিলে একটু ভালো দেখায়, না দিলে কোনো সমস্যা নাই। কারণ এই রিসার্চ কোয়েশ্চেনটা আমার এইম এন্ড অবজেক্টিভের সাথে ডিরেক্ট রিলেটেড। রিসার্চ কোয়েশ্চেন হলো যে আমি কোয়েশ্চেন করি, অবজেক্টিভ হলো যে ওইটা আমি বলছি এটা করবো। যেমন আমার রিসার্চ কোয়েশ্চেন হবে যে হোয়াট ইজ দ্য হেভি মেটাল কন্টামিনেশন ইন ফিশ স্পেসিস ফ্রম কনসার্ন। এটা আমার রিসার্চ কোয়েশ্চেন 1। রিসার্চ কোয়েশ্চেন 2 হবে যে হোয়াট ইজ দ্য quantification of heavy metal contamination in transportation species of oxygen force। ঠিক আছে, সেকেন্ড রিসার্চ কোয়েশ্চেন। থার্ড রিসার্চ কোয়েশ্চেন হবে যে পাবলিক হেলথ অ্যাসেসমেন্ট বা পাবলিক হেলথ রিস্ক, এই স্পিসিস গুলো যদি মানুষ খায় মানুষের হেলথের উপর কি ইমপ্যাক্ট করবে, এটা রিসার্চ কোয়েশ্চেন হবে। ঠিক আছে, তাহলে রিসার্চ কোয়েশ্চেন কয়টা বলছি? তিনটা। যে ফিশের মধ্যে হেভি মেটাল কন্টামিনেশন কতটুকু হয়েছে, ক্রাস্টাসিয়ানের মধ্যে হেভি মেটাল কন্টামিনেশন কতটুকু হয়েছে, এই মানুষের হেলথের কি সমস্যা হবে, কি সমস্যা হবে, এটা পর্যন্ত আমার রিসার্চ কোয়েশ্চেন। ঠিক আছে, এখন দেখো রিসার্চ কোয়েশ্চেন তিনটা রাখছি জেনে বুঝে, কারণ এইগুলোকে আমি আমার অবজেক্টিভের সাথে মিলাবো। আমরা আগে অবজেক্টিভ নিয়ে আলোচনা করি, এই পরে আলোচনা। তো আমার এখন অবজেক্টিভ, আমার কোয়েশ্চেন 1 কি ছিল? কি পরিমাণ ডেটা আছে। আমার অবজেক্টিভ 1 কোয়ান্টিফাই দ্য ফিশ স্পেসিস অফ অক্সফোর্ড। ঠিক আছে, বুঝছি। ফার্স্ট কাজ। সেকেন্ড আমার কোয়েশ্চেন ছিল যে ক্রাস্টাসিয়ানে কি পরিমাণ ছিল হেভি মেটাল। আমার সেকেন্ড অবজেক্টিভ হবে টু কোয়ান্টিফাই দ্য হেভি মেটাল কনসেন্ট্রেশন ইন ক্রাস্টাসিয়ানস। আর ওইখানে যে প্রশ্নটা করছি আমি অবজেক্টিভ এসে বলবো যে আমার উদ্দেশ্য হলো এটা, জাস্ট সেম জিনিস। কারণ এর মধ্যে মানুষের হেলথের উপর কি ইমপ্যাক্ট করবে। 3 নম্বর অবজেক্টিভ এসে হচ্ছে who assess the human health risk by consuming this fish and crustaceans। হয়ে গেল আমার 3টা অবজেক্টিভ। আর এই 3টা অবজেক্টিভকে সাজাই 2টা লাইনের মধ্যে লেখাটাই হলো যে একসাথে লিখবো আমি তখন যে টু identify the evaluation in fish and crustacean species as well as their human health risk in local people and tourists। ঠিক আছে, মানে সামারিটা হচ্ছে এটা খুব কোশ্চেন। অবজেক্টিভ এক্সপেরিয়েন্স কি বলেছে, এটা বলছে এক লাইন বা হাই লাইন। অবজেক্টিভ হলো যে তিনটা অবজেক্টিভ আলাদা আলাদা অবজেক্টিভ বলতেছে, 4টা অবজেক্টিভ হইতে পারে, কিন্তু অবজেক্টিভ সবসময় মাথায় রাখতে হয় যে 2 থেকে 3টা রাখা ভালো। এইটা আবার বুঝবি না, খুব ভালো কোশ্চেন। হ্যাঁ, এটা পাইছি। হ্যাঁ, এই যে হিউম্যান হেলথ রিস্ক আমি কেমনে আসছি, তো এখানে কিছু সাইন্টিফিক্যালি এস্টাবলিশড কিছু হিউম্যান হেলথ রিস্ক প্যারামিটার আছে। তোমরা যেমন ওই যে অলরেডি ক্যালকুলেশন করে আসছো এবিসিতে, শ্যাননস ইনডেক্স, তারপর আরো কি ছিল না সিম্পসন ইনডেক্স, তো এই ধরনের কিছু রুল থাকে এখানে। যে আমার ছিল যে এস্টিমেটেড ডেইলি ইনটেক, টার্গেট ক্যান্সার রিস্ক, টার্গেট হ্যাজার্ড কোয়েশন। তো এগুলো কিছু সূত্র আছে, ওই সূত্র দিয়ে আমি বের করি যে কিভাবে বের করছি যে আমি এই মাসগুলোতে এভারেজে এই পরিমাণ হেভি মেটাল পাইছি। আর এই মাছ আর বাংলাদেশের টাকা বলে যে এই মাছগুলো একজন লোকাল কনজিউমার বা একজন লোকাল টুরিস্ট ডেইলি 1 গ্রাম করে খায়, এই ডাটা আছে। তো ওই ডাটা দিয়ে একটা প্রবাবল বের করছে। তখন বুঝছি যে এইটা বলতেছে এদের এই স্পেসিসে কোনো সমস্যা নাই, এটা বলছে যে এই স্পেসিস অনেকদিন ধরে খাইলে সমস্যা হবে। তো তারপরে আমরা এই কনক্লুশনে আসতে পারছি। ওই ওই ডাটা না থাকলে তো আমি রিসার্চ ডিজাইন করতাম, তখন তো আমি কনক্লুশনে যাইতে পারতাম। এখন আমি কনক্লুশনে যেতে পারছি, হ্যাঁ এলিমেন্টটা হোয়াটস নেক্সট। এলিমেন্টটা পাইছি পেয়ে আমি ক্যালকুলেট করে বলতে পারছি যে এটা খাইলে বন্ধুর শরীরে প্রবলেম হবে, তার শরীরে প্রবলেম হবে। তাহলে আমি এটা ফার্স্ট পেজ করতে পাওয়া গেছে।
সেটা আমি তাকে তখন রেশনালে গিয়ে আটকে হবে। তখন রেশনাল কি, আমি যে সেমিমিটার খুঁজে পাইছিলাম, খুঁজে পাই তারপরে কি, এই উত্তর তো আমার কাছে নাই। তখন তো তোমার কিছু তো তোমার একটা আউটপুট আছে, এখানে তোমার কিছু তো প্রজেক্ট হইতেছে, সমস্যা হইতেছে মানুষের ইকোসিস্টেমের, অর্গানিজমের, এই জিনিসটা আমরা বলতেছি। ঠিক আছে, ওকে, গেল এইমস এন্ড অবজেক্টিভস। অনলাইনে যারা আছে তারা কি শোনা যায় আমার কথা? আমি কিন্তু হেডফোন আসলে লাগাই নাই। কেউ থাকলে একটু রেসপন্স করতে পারো। না, আমি তো মনে হচ্ছে কেউ আছো। এক সেকেন্ড, হ্যাঁ একটু দেখি। একজনই আছে। ওকে, তুমি যদি শুনতে না পাও তাইলে হলো যে আমাদের গ্রুপে। সেই এসে তোর এইগুলো এক হিসাবে করতে পারবো না আমার। সো আমার কাছে চেষ্টা হবে। আমি আজকে যতটুকু বুঝছি আমার ওটা একটু তারিখ জাস্ট
আমরা আবার শুরু করে দিলে মেথডোলজি সামান্য। তো মেথডোলজিতে আমরা রিসার্চ প্রপোজাল খুব বেশি ডিটেল দিকে আগে বলতেছি, কারণ একটু করে দেখো মেথডোলজিতে আমরা জাস্ট লিখি যে just কয়েকটা সাব পয়েন্ট দিয়ে, যে যেমন আমার ক্ষেত্রে আমার হয়তো বা লিখতেছে যে কি স্টাডি এরিয়া, কোথায় আমি কাজটা করবো, যে কাজটা করবো কক্সবাজারে, বেশি আমি 2 থেকে 3 লাখ স্যাম্পল কালেকশন, স্যাম্পল রাইট হইতে পারে, স্যাম্পল এক্সট্রাকশন হইতে পারে, খুব বেশি না, জাস্ট 2 লাইন, 2 লাইন কি 3 লাইন একটু লেখার পরে ফাইনাল তো ডাটা অ্যানালাইসিস দিয়ে শেষ হবে। সবগুলো মেথডোলজি, রিসার্চ পেপার হোক, রিসার্চ প্রপোজাল হোক, সব সময় তার লাস্ট প্যারাটা হয় ডাটা অ্যানালাইসিস, যে আমি এই রিসার্চ পেপারে কি কি ডাটা অ্যানালাইসিস বা এই কোন ভাবে অ্যানালাইসিস করব, ওই জিনিসটা আমাকে এখানে বলতে হবে। ঠিক আছে, এখন এইখানে হলো যে অনেক সময় অনেকেই অনেক ধরনের টেকনিক খাটায়, হ্যাঁ, যেমন মেথডোলজিটা আমি 4-5টা পয়েন্টে লিখলাম, যেখানে তোমরা এখানে যারা সবাই সবাই মাস্টার্স করবা, মাস্টার্সে সবাইকে এনএসটি প্রপোজাল দিতে হবে, মানে এনএসটির জন্য রিসার্চ প্রপোজাল দিতে হবে, এনএসটি ফেলোশিপের জন্য, হ্যাঁ, যে 57,000 টাকা বা 60,000 টাকা যেটা দেয়। তো ওইখানে তো তোমার মধ্যে হাজার হাজার স্টুডেন্ট, 1,000 জন নমন অ্যাপ্লিকেশন করতেছে, 1,000টা ভয় অ্যাপ্লিকেশন করতেছে, তাদের মধ্যে থেকে নিজের রিসার্চ প্রপোজালটা কেমনে আলাদা করতে হবে, কারণ এখানে তো সিজিপিএ জিপিএ এগুলোর নাম্বার আছে, আবার তোমার রিসার্চ প্রপোজালের কোয়ালিটি পুরো মেইন নাম্বার। অনেকেই করে কি, এই 5টা স্টেপে আমি যে এই কথাগুলো বললাম, ওই কথাগুলোকে আমি একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাইতে পারি, একে বুঝে আমার স্টাডি এরিয়া কথা কথা। সেটা ছিল যে সমুদ্র, আমি একটা কক্সবাজার পোস্টের কিছু একটা গ্রাফিক্স দিয়ে দেখলাম যে এটা কক্সবাজার পোস্ট, তারপর একটা অ্যারো দিলাম, দিয়ে দিচ্ছে যে আমার ক্লিক করে কি আমি স্যাম্পল কালেক্ট করছি, তারপরে অ্যারো দিয়ে আমি করছি কি, আমি কিছু ফিশ, শ্রিম, ক্র্যাব এগুলো একটা ছবি দিচ্ছি, আমি কালেক্টেড স্যাম্পল, তারপর আবার আরেকটা অ্যারো দিচ্ছি, অ্যারো দিয়ে আমি একটা মাছের ছবি দিলাম, আমি বললাম যে এক্সট্রাক্টেড মাছের, এগুলো থেকে আমি মাছটা আলাদা দিচ্ছি, তারপর আরেকটা তীর চিহ্ন দিলাম, তীর চিহ্ন দিয়ে আমি হেভি মেটাল যে মেশিন দিয়ে অ্যানালাইজ করি, বা এর আগে আরেকটা ছবি দিচ্ছি, আরেকটা আমার ড্রায়ারের ছবি দিয়ে, হ্যাঁ, তো আমি বলছি যে এরপর আমি ওভেন ড্রাই, ড্রায়ারের মধ্যে স্যাম্পল ছিল, ওই স্যাম্পল আমি তো থিসিসে করছি স্যাম্পল, বাট তোমরা ওইরকম ড্রায়ার ছবি দিতে পারো, যে এরপর আমি ড্রাই করবো, তারপর আমি হেভি মেটাল যে মেশিনটা দিয়ে অ্যানালাইসিস করে ওইটা ওইটা ছবি দিয়ে দিচ্ছি, যে লাস্ট স্টেপ গুলো যে এইটা দিয়ে অ্যানালাইসিস করা হবে। তো পুরো সম্পূর্ণ জায়গাটা আমি তো রিসার্চ প্রপোজালের জন্য খুব বেশি জায়গা থাকে না, জাস্ট 3 থেকে 4 পেজ থাকে, তাহলে আমি একটু পরিমাণ একটা জায়গা নিলাম এবং লম্বা করে জাস্ট গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা 3-4 লাইন যে জায়গাটা ছিল, ওই জায়গায় সুন্দর করে একটা কি বলে ফ্লো ডায়াগ্রামের মতো করে আমি দেখাই দিলাম, তাহলে আমার রিসার্চ প্রপোজালটা যখন ওই ইভালুয়েটর উঠাবে, এর আগে ও 500 রিসার্চ প্রপোজাল দেখে ও একদিনে ভাই মানে 1,000, ও এর আগে 200-300 রিসার্চ প্রপোজাল দেখে সবগুলো হচ্ছে পয়েন্ট পয়েন্ট, আমারটা দেখি সেই কালারফুল জিনিসপত্র দেখতে টাকা প্রপোজালটা দিতে, যে এই ধরনের ছোট ছোট জিনিস অ্যাপ্লাই করা যায়। এটা শুধু এইখানে কেন, তুমি কত ফান্ডের জন্য অ্যাপ্লাই করছো, আমি তো সবসময় এটাই প্রেফার করি, যদি বাইরে কোনো মানে নিজেদের এখানে না বাইরে কোনো ফান্ডের জন্য অ্যাপ্লাই করা হয়, মেথডোলজি নিচে যদি ছোট্ট করে আমি মেথডোলজিটাকে গ্রাফিক্যালি বুঝে দিতে পারি, মানুষের তোমার পুরো ম্যাথমেটিক্স পড়ার সময় হয়, জাস্ট বুঝে গেছে আমি ওই কাছে যেতে পারছি। ওকে, ফাইনালি মেথডোলজি পড়ে বলতে হবে যে আমার এই কাজ থেকে এক্সপেক্টেড কি আউটকাম আমি পাবো, বা এক্সপেক্টেড আউটকাম কি হবে। যেমন আমার ক্ষেত্রে আমি বলছি যে এই কাজের পরে আমি মানুষজনের হেলথের উপর কি ইমপ্যাক্ট করতেছে সেটা জানতে পারবো, সেটা জানার পর ওইখানকার পলিসি মেকার যারা তাদেরকে আমি জানাতে পারবো এই কথাটা, তারপর ওখানকার যারা কনজিউমার তাদেরকে আমি জানাতে পারবো যে আপনারা কোন কোন ফিশ খাবেন, কোন কোন ফিশ কি পরিমাণে খাবেন, এই জিনিসটা আমি তাদেরকে জানাতে পারবো। এবং আমার এই জিনিসটা, আমার এই ফাইন্ডিংসটা আমি বাংলাদেশের যারা ফুড কন্ট্রোল অ্যাক্ট করে বা ন্যাশনাল সেফটি ফুড গাইডেন্স যারা দেয় তাদেরকে জানাতে পারবো, তারা আমার এটার উপর বেস করে মানুষজনের হেলথের উপর কি ইমপ্যাক্ট করবে না না করবে সেরকম করে তারা নতুন ল তৈরি করবে, পলিসি মেকাররা জানবে, ঠিক আছে, এবং ফিশারম্যানরা জানবে, এবং যারা এই পলিউশন করছে তারা জানবে যে আমার ইন্ডাস্ট্রির এই কারণে আমার আমাদের দেশের মানুষজনের এই ক্ষতি হচ্ছে বা ওশানের এই ক্ষতি হচ্ছে, তখন সে আমার এই ফাইন্ডিংসটা জেনে হয়তো বা সে তার ইন্ডাস্ট্রিতে ইপিপি লাগাবে বা তার ওয়েস্ট গুলোকে ভালোভাবে ট্রিট করে তারপরে সে ডাম্প করবে। তো এইগুলো হলো জানি,
বা আউটকাম আমার এই রিসার্চটা হইতে পারে, এই জিনিসটা একটা রিসার্চ প্রপোজালে বলতে হয়। খুব বেশি বলতে হয় না, সাধারণত 4 থেকে 5টা বলতে না। কিন্তু এক্সপেক্টেড আউটকাম বুলেট পয়েন্টে লেখা ভালো, কেউ কেউ প্যারাগ্রাফেও লিখে, তো বুলেট পয়েন্টে লেখা ভালো, জাস্ট এক লাইন, একটা বুল এক লাইনে একটা বুলেট পয়েন্ট। এটা ক্লিয়ার? তারপরে আসছে যে ওয়ার্ক প্ল্যান বা টাইম লাইন বা যেটাকে গ্যান্ট চার্টও বলা হয়, গ্যান্ট চার্ট গুলো অনেক পড়তে হয়। গ্যান্ট চার্ট করতে জানি আমি সময় বাইরে হয়েছে যে কখন কোন কাজটা করবো, যাতে আমার একটা মাথায় থাকে। But তারপর আসে হলো যে তারপর আসলে যে বাজেট জাস্টিফিকেশন, সেটা জাস্টিফিকেশন কথাটা এখানে এক্সট্রা অ্যাড হয়েছে। এখন তোমাদের একটু বলা হয় যে গ্যান্ট চার্ট, গ্যান্ট চার্টে 12 মাসের মধ্যে শেষ করতে হবে। আর কিছু রিসার্চ থাকে এটা 4 মাসের মধ্যে শেষ হয়ে গেছে, বাকি আর গ্যান্ট চার্টের সাথে অনেক সময় কাজ মিলে, কারণ গ্যান্ট চার্টটা কিন্তু কিছু খবর কাজ করার আগে প্ল্যান হয়ে সবকিছু সবসময় এক্সিকিউট হয়, হয় না। আমি প্ল্যান করছি যে জানুয়ারি মাসে আমি কি করবো, যদি আমি ধরি কোনো একটা কালচার করতেছি বা কোনো একটা ট্যাঙ্কে আমি ফিশ কালচার করছি, জানুয়ারি মাসে আমি সবকিছু সেট আপ করছি, ফেব্রুয়ারি মাসে আমি ফিডিং ট্রায়াল দিব ফিশে, আমি ফেব্রুয়ারি মাসে ফিডিং ট্রায়াল দিছি, 20 দিনের সময় কি আমার মাছগুলো মরে গেছে। তো মার্চ মাস তো আমার জ্ঞান চার্টে লিখে নাই যে আমি মার্চ মাসে কাজ করবো ফিডিং ট্রায়াল, তখন আমি কি করবো, মার্চ মাসে করতে হবে না আমাকে। জ্ঞান চার্ট অ্যাডজাস্ট করা যায়, কিন্তু জ্ঞান চার্টটা আগে করে রাখি মানে আমার পুরোপুরি প্ল্যান আছে, যে আমি আমি একটা কাজ শুরু করছি, তাইলে শনিবার এটা, রবিবার এটা, সোমবার এটা, এরকম না। তো আমার পুরোপুরি প্ল্যান আছে যে আমি আজকে এটা করবো, 2 মাস পরে এটা, 3 মাস পরে এটা হবে, 4 মাস পরে এটা হবে। তখন এটা না হইলেও এটার কাজটা ঠিক হবে। ঠিক আছে। সবচেয়ে আরো ভালো হয় যে ক্যাপচার কিভাবে করা, যে আমি ম্যাথোডোলজিতে 5টা পয়েন্ট লিখছিলাম না, স্যাম্পল কালেকশন, স্যাম্পল এক্সট্রাকশন, তাহলে আমি গ্যান্ট চার্টের ম্যাথোডোলজির ফার্স্ট পয়েন্টে নিয়ে চলে আসবো স্যাম্পল কালেকশন, আমার গ্যান্ট চার্টের ফার্স্ট পয়েন্টে নিয়ে চলে আসবো। আর এইদিকে আমি পাশে মার্কটা লিখবো যে স্যাম্পল কালেকশন কোন মাসে করছি, জানুয়ারি ফেব্রুয়ারি, জানুয়ারি ফেব্রুয়ারি 2000 টাকা চলতেছে কোর্স। হ্যাঁ, তাহলে আমি দেখাবো একসাথে, আমি সব কিছু করে দেখাবো, একটু পরে আমি দেখাবো। হ্যাঁ, গেল গ্যান্ট চার্ট। তারপর বাজেট, বাজেটটা হলো যে ইম্পর্টেন্ট একটা সেকশন। বাজেটের ছোট ছোট প্রজেক্টের বাজেট কিন্তু আমরা এখনো লিখতে পারি, কিন্তু বড়গুলো আমি পারি না honestly। আমি জাস্ট 3-4 লাখ টাকা প্রজেক্ট হলে আমার বাজেট লিখতে পারি, কিন্তু যেগুলো 20 লাখ, 40 লাখ, 60 লাখ, ওগুলো বাজেট স্যাররাই করে, স্পেশালি আমাদের ডিপার্টমেন্ট গুলো রানাসা করে। তো ওইগুলো বাজেট অনেক বেশি ক্রিটিক্যাল, আমাদের এখনো পর্যন্ত এই লেভেলে ওইগুলো বাজেট দিতে প্রয়োজন পড়ে না। তো যারা প্রফেসর হয়ে গেছে বা বড় বড় ফান্ডিং লাগবে, ওনাদের ওইগুলো প্রয়োজন পড়ে। মানে যে 2 কোটি 3 কোটি এগুলো হয়, হ্যাঁ ওইগুলো লিখতে হয়। তো ওইগুলোর অনেক সময় হলো যে খাত আলাদা করা থাকে আর কি, যে এই খাতে তুমি আর ওই খাতে, তো অনেক কমপ্লেক্স জিনিস, আমাদের কিছু দরকার নেই, সিম্পল জিনিস শিখি। আমার একটা রিসার্চের জন্য 4 থেকে 4.5 লাখ টাকা বা 5 লাখ টাকা লাগতে পারে, তখন আমরা এখানে ব্রেক ডাউন করি যে আমার এই রিসার্চে ট্রাভেল অ্যালাউন্স লাগবে। ট্রাভেল অ্যালাউন্স মিন্স কি, আমি পার্টি করতে যাবো, ঘুরতে যাবো না, আমি স্যাম্পল কালেক্ট করতে যাবো, আমার স্যাম্পলটা অন্য লেভেলে পাঠাতে গেলে যে খরচটা হবে, ওই খরচটা একটা খাত দিতে পারে। আর একটা খাত দিতে পারে স্যাম্পল কালেকশন, মেনশন করতে গিয়ে আমার ফিসগুলো কিনতে হয়েছে না, আমার ট্রান্সলেশন গুলো কিনতে হয়েছে না, তাহলে ওইটা বাবদ আমার ওইটা একটা টাকা হইবে। তোর কেমিক্যাল, আমার এই রিসার্চ করতে গেলে অনেকগুলো কেমিক্যাল কিনতে হবে না, অনেকগুলো কেমিক্যাল ইউজ করতে হবে না, ওই কেমিক্যালের দাম আসতে পারে। কারণ কিছু কিছু যদি এমন টেস্ট থাকে যে আমি মাছের ব্লাড নিয়ে কাজ করতেছি, তো ওই ব্লাডের কিছু টেস্ট করাইতে হবে, তখন আমি সেটা যদি ইমিউনোলজিক্যাল টেস্ট হয়, তখন আমি লিখবো যে ইমিউনোলজিক্যাল টেস্টের বাবদ এই কাজটা যাবে। সেগুলো হচ্ছে যার যার রিসার্চের উপর ডিপেন্ড করে তার কস্টটা কেমন হবে। ঠিক আছে। আর কিছু কিছু কস্ট সবসময় দিতে হয়, ধরো স্টেশনারি কস্ট, প্রজেক্টে দেখতে হবে স্টেশনারি কি, কলম কিনতে হবে, পেন্সিল কিনতে হবে, খাতা কলম কিনতে হবে, এটা দিতে হয়। প্রজেক্টে আবার পাবলিকেশন কস্ট দেয় অনেক সময়। পাবলিকেশন কস্ট কেন দেয়? পাবলিকেশন কস্ট হচ্ছে আমাদের অনেক সময় পেপার পাবলিশ করতে হলে এটা দিতে হবে।
Yes. এগুলো আপনার ইম্পর্টেন্ট, হ্যাঁ। সো টাকা দিতে হয়, টাকা দিতে হয় এমনিতে বাংলাদেশে জানা হলে অনেক সময় 5,000, 7,000, 10,000, ঠিক আছে। আর বিদেশি জার্নাল যদি কিউ এর উপর ভিত্তি করে, কিউ ওয়ান একটা জার্নাল হলে সেটা 1,70,000, 2 লাখ টাকা। কিউ টু হলে 1,50,000, কিউ থ্রি হলে 1,30,000। যেমন আমি তোমাকে একটু আগে যেটা দেখেছি ওটা হচ্ছে কিউ ওয়ান, ওটা পাবলিশ করতে আমার 1,70,000 টাকা লাগছে। আসলে কিন্তু লাগে না। আমরা এখানে কাজে লাগাই হলো যে আমরা গরিব দেশ থেকে বিলং করি, আমরা গরিব, তোরা আমাদের এইগুলো দেওয়ার মতো ক্ষমতা নাই। অটোমেটিক ওই জার্নালের সিস্টেম অনুযায়ী পেপার সাবমিট করতে গেলে যখন আমি রিজিন দিই আমি বাংলাদেশ থেকে, তো আমার $1,700 বা $1,800 যেটা থাকে ওটা ওয়েভ হয়ে যায়, ঠিক আছে। তো ওয়েভ হয়ে যায় তখন আসে যে $0, তখন আমাদের $0 পে করতে হবে। এইটা একটা সিস্টেম থাকে। আর সবাই তো দয়াবান হয় না, সবাই হাজী মোহাম্মদ মহসিন হয় না। কেউ কেউ থাকে বিজনেস করবে, তো যে বিজনেস করতে চায় সে করে হলো যে যে তোমার ব্যাপারটা আমি পাবলিশ করবো, ঠিক আছে, কিন্তু তোমার ব্যাপারটা অন্য কেউ যদি আমার জার্নাল থেকে পড়তে চায় তাকে সেটা কিনে পড়তে হবে, ঠিক আছে। তো তখন সেটা যে ওই ব্যাপারটা কেউ দেখতে পারে না, সে একটু দেখতে পারে, পুরো ব্যাপার দেখতে পারে। সো এগুলো হচ্ছে ওপেন অ্যাক্সেস পেপার, ওপেন অ্যাক্সেস জার্নাল না। ওপেন অ্যাক্সেস জার্নাল হইতে পারে, তো আমি ওপেন অ্যাক্সেস পাবলিশ করি না। আমি পাবলিশ করছি সাবস্ক্রিপশন, আমার দরকার হলে পেপার পাবলিশ হয়। সাবস্ক্রিপশন হোক আর ওপেন অ্যাক্সেস হোক, যে এটা করার জন্য ইন্টারেস্টেড হবে সে টাকা দিয়ে করবে, আমার দরকার নেই, আমার পাবলিশ হলে এটা অনেক সময় করি আর কি আমরা, কিন্তু বেশিরভাগ চেষ্টা করা উচিত যে যেগুলো ওপেন অ্যাক্সেস সেগুলোতে পাবলিশ করা। এই জন্য তুমি ওপেন অ্যাক্সেসে পাবলিশ করলে তোমার সাইটেশন বেশি হবে, মানুষজন বেশি করবে তোমাকে। সেই জন্য বিদেশিরা যারা আছে তাদের টাকা পয়সার অভাব না, তারা সেই জন্য সাধারণত তারা টাকা দিয়ে পাবলিশ করে। তো আবার আরেকটা জিনিস হয় যে যারা টাকা দিয়ে পাবলিশ করে, তো সব জায়গায় একটু ডাবল স্ট্যান্ডার্ড আছে। জার্নাল থেকে ওদের ব্যাপারগুলো আবার একটু অন্যভাবে দেখা যায়, হয়তো বা দুজন রিভিউ দেখে দিতে ওর ব্যাপারটা ওকে। আর অনেক সময় যখন আমরা ফ্রিতে পাবলিশ করতে যাই, ওগুলো দুজন দেখলে আরো দুজন দেখায়, দুজন দেখলে আরো দুজন দেখায়। তো আমার একটা ব্যাপার 6 জনকে দিয়ে দেখায়, 1 বছরে যেটা পাবলিশ হয় এখনো পাবলিশ হয় ওইটার পর চেক হয়েছে। তো এই যে এটাই নিছে, আর আমরা তো টাকা দিয়ে পাবলিশ করি না। তো এগুলো পরে ব্যাপার, ঠিক আছে। ডিসকাশনের মধ্যে চলে আসছে যে বাজেট হচ্ছে পাবলিকেশন থাকে, পাবলিকেশন ফি থাকে, স্টেশনারি থাকে, ট্রাভেল অ্যালাউন্স থাকে, হ্যাঁ। অনেক সময় আরেকটা জিনিস থাকে যেটা আমাদের জানা দরকার নেই, তাও বলে রাখি, যে রিসার্চারের অ্যালাউন্স, সেই রিসার্চটা করতেছে তার জন্য কিছু অ্যালাউন্স করা থাকে, হ্যাঁ। যেমন যে প্রিন্সিপাল যারা সাধারণত যে প্রজেক্ট করে প্রিন্সিপাল ইনভেস্টিগেটর বলে, একটা অ্যামাউন্ট ধরা থাকে, 20,000, 30,000। অনেক সময় রিসার্চের জন্য ধরা থাকে, রিসার্চ এডিশন ধরা থাকে, তার টাকা ধরা থাকে, লেবার ধরা থাকে, তার টাকা ধরা থাকে, হ্যাঁ? অনেক কিছু এই বাজেটের মধ্যে আসে। ফাইনালি রেফারেন্স ওই যে আমি এটা হচ্ছে রিভিউ বলছি, রোমান এটল, সুমি এটল, সোহাই এটল, অন্তর এটল, মাসুদ এটল, হ্যাঁ। তো ওদের বিবলিওগ্রাফি গুলো আমি নিচে তখন দিয়ে দিব। আর পরে অ্যানেক্স গুলো থাকতে পারে, না থাকলেও না থাকতে পারে, এটা depend করে। আমরা মনে হয় নামাজ সময় একটু বেশি শিখতে পারছি। নামাজটা পড়ে এসে তারপর আমরা নিজের এক্সাম্পল দেখবো, সেটা প্রপোজাল কেমন হয়, তারপর আমরা নিজেরা একটা আছে, ঠিক আছে। তাহলে আমরা কতক্ষণ, 15 মিনিট, 6:20 আমরা আসতে যাবো।
আচ্ছা আচ্ছা। ব্যাকগ্রাউন্ডের সাথে লিটারেচার কি পার্থক্য কি তোমার থেকে আমি জিজ্ঞেস করি, বলতে পারবে? ব্যাকগ্রাউন্ডের সাথে লিটারেচার কি বলো না, বলো তো দেখি। আমার কিছু আমার বিষয় না, আমার দেখো না, তখন আমার তো সুবিধা, আমি একটু রেস্ট নেই। হ্যাঁ, রিসার্চ কোশ্চেন আমরা লাস্ট ক্লাসে করেছিলাম, তাই না? রিসার্চ কোশ্চেন কিভাবে করতে হয়, তাই না? এমএন অবজেক্টিভ ইম্পর্টেন্ট কিভাবে পড়েছো? এমএন অবজেক্টিভ লিখেছো কথা, প্র্যাকটিস করছো, করো না এখনো? আচ্ছা, মেথড, অ্যাপ্রোচ, টেকনিক, তাই না? এগুলো তো আমরা পড়েছি, তাই না? আচ্ছা, এক্সপেক্টেড আউটকাম করেছো? এক্সপেক্টেড আউটকাম করেছো নাকি করো নাই? বলো তো কি একদম, বলো তো এক্সপেক্টেড আউট। ভাই, আমি যে ট্রেনিং হারিয়ে গেছি অলরেডি লেকচার দেওয়ার জন্য। না না ভাই, আপনার এখানে আমি আপনার সাথে কি আছে সেটা বলছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, কথা আমি জানতে পারবো স্যারের আমার পক্ষ থেকে সরি বলেন, আমি ক্লাস নিতে হবে না। ঠিক আছে ভাই, আর আপনার সাথে দেখা হচ্ছে একটু পরে। ঠিক আছে। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এক্সপেক্টেড আউটকাম তোমাকে, তোমার তোমার হচ্ছে তুমি যার কাছ থেকে প্রজেক্ট প্রপোজাল দিচ্ছ, তাই না? সে তোমার এই জিনিসটা সবচেয়ে বেশি দেখে, এক্সপেক্টেড আউটকাম কি, ঠিক আছে কিনা? তো এটা তোমরা বুঝো। একজন বলো তাহলে কয় বছর কিভাবে এক্সপেক্টেড আউটকাম, বসে বলো, বসে কি 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 রেজাল্ট পাবা, মানে রেজাল্টটাকে আগে অ্যাসাম্পশন করা। হম, এটা হতে পারে, কিন্তু এর বাইরে আরো অনেক ক্রাইটেরিয়া আছে, এটা আমাদের বুঝে দিচ্ছে। আচ্ছা, এখানে একটা শব্দ তুমি বলেছো উপকারিতা, তাই না? উপকারিতা কেমন হতে পারে আমাদের? কেন করতেছি, তাই না? করতেছি সেটা কেন করছি, দ্যাট উইল বি ইন দা ব্যাকগ্রাউন্ড, রাইট? টোটাল কথা হচ্ছে এই 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 রিসার্চ থেকে কি জেনারেট হবে, মানে এই প্রজেক্ট থেকে কি লাভ হবে, তাই না? আমি বলতেছি লাভটা কেমন হবে। লাভটাকে আমরা যদি হিসাব করতে যাই, হিউম্যান আসে, আর যদি বলি এনভায়রনমেন্ট আসে, তাই না? এনভায়রনমেন্টের উপকার হতে পারে না, মানুষের উপকার হতে পারে না, সোশ্যাল কোনো উপকার হতে পারে না, ইকোনমিক্যাল উপকার হতে পারে না। সো এক্সপেক্টেড আউটকাম দেখার সময়
তোমাকে এই তিনটা কম্পোনেন্ট ঠিক রাখতে হবে, সোশ্যাল, ইকোনমিক্যাল এন্ড ইকোলজিক্যাল। এই তিন পয়েন্ট অফ ভিউ থেকে আমার সাথে কি থাকে, আমাদের সাথে কোনো একটা স্টেটমেন্ট এটলিস্ট থাকে, স্টেটমেন্ট এটলিস্ট থাকে, মনে থাকবে। অর্থাৎ এই রিসার্চটা সোশ্যাল ভ্যালু কি ক্রিয়েট করতেছে, এই রিসার্চটা আমার ইকোনমিক ভ্যালু কি ক্রিয়েট করতেছে, এই রিসার্চটা আমার এনভায়রনমেন্টাল কি ভ্যালু ক্রিয়েট করতেছে বা কি করতে পারে, আমি সেটা আগে থেকে কি করা, অ্যাজাম্পশন করা। 2 নম্বরই করে হলো লিখে দিবা, নাহলে প্রজেক্ট পাবা না, যেটা হবে না সেটা লিখবা, তাই না, নাকি না? ধরো মাইক্রোপ্লাস্টিক, তুমি মাসে মাইক্রোপ্লাস্টিক অ্যাসেসমেন্ট করতেছো, আর এখানে যে লিখতেছো যে কি সোশ্যাল কোথায় লিখতেছো কি জানো, যে মানুষের মধ্যে সোশ্যালি হারমোনি ক্রিয়েট করে, সোশ্যাল হবে, বুঝতে পারছি? বুঝতে হবে যে টপিক্স এর সাথে কোন জিনিসটা যাচ্ছে। মাইক্রোপ্লাস্টিকের মেইন ফোকাস তো এনভায়রনমেন্ট না, নাকি এনভায়রনমেন্ট এন্ড হিউম্যান হেলথ, তাই তো? তো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। ওয়ার্ক প্ল্যান তো তোমরা ক্যান্সার আগে থেকেই করেছো, তাই না? আজকে আবার করানো নেই, সেদিন করানো না, ওই দিন করানো হয়েছে। বাজেট করানো হচ্ছে, বাজেট, সেটার জন্য তো মারামারি, রিসার্চ প্রজেক্ট কি জন্য করা হয়, বাজেটের জন্য না, এটা করানো হয়েছে। রেফারেন্স, রেফারেন্স আমরা শিখবো, তো ভালোভাবে শিখবো আমরা যখন রিসার্চ পেপার হারিয়ে শুরু করবো। এনালাইসিস আমাদের জন্য আপাতত দরকার নেই, সেটা আসলে বড় বড় প্রজেক্টের টেমপ্লেটগুলোতে থাকে। আমি তোমাদেরকে 2-4 মিনিট বলি আসলে ঘটনাগুলো ঘটে কি এটা রিসার্চ প্রপোজালের মধ্যে, তাহলে তোমাদের আমি বিশ্বাস করি সে খুবই ভালো পারেছে, আমি জানি তার কি সম্পর্ক। অথবা আমার আমার পক্ষ থেকে কিছু জিনিস আছে এগুলো মাঝখানে ঢুকে যায় কিনা একটু দেখো, হ্যাঁ? তাহলে হবে কি লার্নিংটা বেশি ফ্রুটফুল হবে বলে আমার মনে হয়। আজকের এই টপিকটা আমাদের জন্য খুব বেশি থিওরিটিক্যাল হয়ে গেছে, হ্যাঁ, খুব বেশি থিওরিটিক্যাল হয়ে গেছে, বিষয়টা এরকম না। রিসার্চ প্রপোজাল লেখার আগে তোমাকে যারা এগুলো কিন্তু এর সাথে রিলেটেড, দ্যাটস নট রিলেটেড উইথ দিস স্ট্রাকচার অফ প্রপোজাল, প্রপোজালের সাথে রিলেটেড না। আমরা এখন যে কথাবার্তাগুলো বলবো সেটা হচ্ছে রিসার্চ প্রপোজাল লেখার সময় তোমাকে 2-3টা জিনিস একটু বাইরে দিয়ে খেয়াল রাখতে হবে। এক নম্বর হচ্ছে তুমি কার কাছে রিসার্চ প্রপোজালটা লিখতেছো, বুঝতে পারছি? তাকে তুমি রিসার্চ প্রপোজাল দিবা তাকে বলা হয় ডোনার, কি বলা হয়, মনে থাকবে এই কথাটা? যাকে তুমি রিসার্চ প্রপোজাল দিবা তাকে কি বলা হয়, ডোনার বলা হয়। যেমন সিটিউশন ক্রিয়েটে আমরা এখন রিসার্চ প্রপোজাল সাবমিট করি, আমরা সাবমিট করি হচ্ছে রিসার্চ এন্ড এক্সটেনশন ডিপার্টমেন্ট, তাহলে আমার এই প্রজেক্টের ডোনার কে, রিসার্চ এন্ড এক্সটেনশন ডিপার্টমেন্ট। আমি যদি এই প্রজেক্টটা তোমরা যখন মাস্টার্স তোমরা সুপারভাইজারের কাছে কি করবা, এটা প্রপোজাল দিবে না, প্রপোজাল দেখে সুপারভাইজার এটা কোথায় পাঠাবে, উচ্চ শিক্ষাতে পাঠাবে, পারবে না? তাহলে তোমার ডোনার কে, উচ্চ শিক্ষা, তাই না? অ্যাডভান্স আমাদের যে রিসার্চ যে ডিপার্টমেন্ট আছে সেটা, তাই না? আমারও মনে নেই, তোমার মনে আছে পুরাটা, এটা মনে আছে সিএস না, শিবাশু অ্যাডভান্স রিসার্চ সেন্টার মনে নাকি, তো ভুলে গেছি, ঠিক আছে, ওদের একটা আছে, বুঝতে পারছি কিনা? এরপরে ধরো তুমি যখন আমাদের মতো টিচার হয়ে গেলা তখন তুমি সোর্সিং করবা টাকা থেকে নেওয়া যায়, টাকা থেকে নেওয়া যায়, তখন তুমি এনএসটি তে আবেদন করবা, তুমি ইউজিসি তে আবেদন করবা, ধরো তুমি ওয়াল ফিসে আবেদন করতেছো, ধরো তুমি হচ্ছে ডায়রিটাতে আবেদন করতেছো, এগুলো কিন্তু সবাই ডোনার। ডোনার তোমাকে এই রিসার্চ প্রপোজালটা কেমন হবে তার একটা সিনারিও বলো, দ্যাটস দ্য ইম্পর্টেন্ট থিং ইউ হ্যাভ টু কনসিডার। যখন তোমাকে যেমন ধরো তোমার হচ্ছে কি এনএসটি তে যখন তুমি আবেদন করবা, তুমি তোমার কাছ থেকে কোনো একটা ফর্মে কিছু লিখতে পারো না, তাহলে তোমার এটা হবে কি, বুঝতে পারছি? এনএসটি তে যখন তুমি আবেদন করবা তাদের একটা নিজস্ব ফরম্যাট আছে, ওই ফরম্যাটে 18টা বা 19টা কোশ্চেনের আনসার দিতে হয় তোমাকে, বুঝছো? যেমন তোমার রিসার্চের অ্যাসপেক্টের আর এটা কমন, মেথোডোলজি এটা কমন, কিন্তু তোমাকে আবার বলা যায় এটা ন্যাশনাল সায়েন্স এন্ড টেকনোলজি কিভাবে তোমাকে কি করবে, হেল্প করবে, সেটা একটা দাও, ঠিক আছে কিনা? সার্টিফিকেশন কলাম থাকে, তারপর তোমার হচ্ছে যে কি অ্যাজাম্পশন কলাম থাকে, রিস্ক অ্যানালাইসিস থাকে, অনেকগুলো বিষয় থাকে, বুঝতে পারছি? আমার ওয়াল পিসের এমন এমন প্রজেক্টের প্রপোজাল আছে যেটা আমাদের মোটামুটি 15-20-25 পেজ হয়, মানে আমাদের লিখতে হয় অনেকগুলো। তার মানে রিসার্চ প্রপোজালটা আসলে কোনো স্পেসিফিক কিছু না, এটা এক একটা অর্গানাইজেশন, ডোনার অর্গানাইজেশন মধ্যে কি হয় ভ্যারি করে, তার ফরম্যাট কি, আমাদের কি এসিতেসি কিছু চলে না, পরে ধরে যাবো বরং নষ্ট নিয়ে সব বুঝে আছে। এটা এটা আচ্ছা, প্রচুর কষ্ট হয়েছে, কারণ ম্যাডামকে ধরতে হবে, বুঝতেছ না? বুঝতে পারছে? আমি তো বলেই রাখি না, আচ্ছা বড় বড় ধরনের কষ্ট করে করছি যখন নাকি আমার একটু লাভ হয়। তারপরে তোমাকে রিসার্চ প্রপোজালটা করতে হবে ডোনার ওরিয়েন্টেড, কি এটা হয়? হ্যাঁ, তারা ডোনার কি চাচ্ছে তার উপর নির্ভর করে তোমাকে রিসার্চ প্রপোজালটা লিখতে, এটা একটা বিষয়। কিন্তু আমরা এখানে যেগুলো করেছি এগুলো মোটামুটি সব রিসার্চ প্রপোজালের মধ্যে বেসিক স্ট্রাকচারের মধ্যে থাকে, বেসিক স্ট্রাকচারের মধ্যে রিসার্চ প্রপোজাল গুলা থাকে। তোমরা কিছুক্ষণ পরে দেখবা কত কমপ্লেক্স রিসার্চ প্রপোজাল আমরা আসলে লিখি, তোমাদেরকে দেখাবো, এটা গেল একটা বিষয়।
2 নম্বর যেটা বিষয় রিসার্চ প্রপোজালে, যেটা আরেকটা মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে রিসার্চ গ্যাপ। রিসার্চ গ্যাপ তোমাকে তোমার রিসার্চে ক্লিয়ারলি, এটা একটা গল্পের মতো অনেকটা, তুমি একটা টাইটেল দিছো, টাইটেলের মধ্যে তুমি যদি এরকম লেখো স্টাডি অফ প্লাস্টিক ইন দ্য অর্নামেন্টাল ফিশেস অফ বাংলাদেশ, এটা যেরকম একটা টাইটেল, তুমি এরকম একটা টাইটেল দিতে পারো, হিউম্যান হেলথ রিস্ক অ্যালার্ট মাইক্রোপ্লাস্টিক নাও ইন কি অর্নামেন্টাল ফিশ, তাই না? হবে হবে না? এটা তো লাগেরটা কি টাইটেল, এই টাইটেলটা কি হবে? হবে হবে। অর্নামেন্টাল ফিশ আমরা খাই, বুঝতে পারছি কথা? আমি অর্নামেন্টাল ফিশ খাই, তাহলে বুঝছো কি না তুমি? তুমি টাইটেলটা লিখবে এমন ভাবে যাতে তোমার টাইটেলটা রিফ্লেক্ট করে তোমার কাজ। এখন তুমি স্টাডি প্লাস্টিকের লোকটা সেটা হতে পারে, কিংবা সিভিক্স এটা তো হতে পারে, তাই না? স্টাডি আমরা সিভিক্স এর এখানে যে টেপিকুলার পাওয়া যায় সেখানে আমরা কি করতেছি, আমরা তুমি এমনি লিখতে পারো মাইক্রোপ্লাস্টিক লোড ইন ধরো তোমার কি হ্যাম্বার্টন এরিয়াস, কমা দিয়ে লিখতে পারো আমি এটা ইস্যু, তাহলে তোমার কোনটা ক্যাচি বলো তো? পরেরটা ক্যাচি না? সো টাইটেলের মধ্যে যখন তুমি ক্যাচি করে বলবা, এই সেকেন্ড যেটা দাও সেটা হচ্ছে রিসার্চ গ্যাপ। রিসার্চ গ্যাপ জন্য তোমাকে একজন ভালো রিভিউ অফ লিটারেচার স্পেশালিস্ট হতে হবে। রিভিউ অফ লিটারেচার কেমনে করতে হয়, আমাদের একটা ক্লাস আছে, আমরা দেখবো যে কিভাবে আমি একটা ইনফরমেশন সেখান থেকে বের করে নিয়ে আসবো এবং সেটার সাথে এটা কি করে লাগাবো, যেটা লাগাবো। বুঝতে পারছি? মনে রাখবো তুমি এখানে চিন্তা করছো, এটা বিশ্বাস করাটা রিসার্চের জন্য ইমানের অঙ্গ, মানে রিসার্চার যারা আছে তাদের ইমানের অঙ্গ হওয়া উচিত। আমি যা চিন্তা করতেছি তাকে হইতে পারে, নাও হইতে পারে। তুমি যদি চিন্তা করো যে না আমি জোর করে হলে লোকটা মাসে এনে কি করবো মাইক্রোপ্লাস্টিক তার জন্য হয়ে গেছে, সেটা কোনো সিগনিফিকেন্স না, এটা একটা বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে রেশন, সরি 3 নম্বর বিষয় হচ্ছে রেশনাল, যৌক্তিকতা কি, তুমি কিভাবে রিসার্চটাকে তোমার ফান্ডারের কাছে বুঝাইতে হবে, তো তোমাকে তো সে এমনি দিবে না, তোমাকে বেহুটা প্রমাণ করতে হবে। তা আমি যখন এনএসটিতে প্রপোজাল দিচ্ছি, আমার সাথে তো এও দিচ্ছে, আমাদের এছাড়াও দিচ্ছে, তাই না? আমার সাথে এছাড়াও দিচ্ছে, আমার সাথে তুমি সারা 5 জন কম্পিটিশন হচ্ছে না, হচ্ছে কিনা? তো তোমাকে যুক্তিগত বুঝতে হবে আমি কেন ওকে দিব না তোমাকে। এখন ওকে কেন দিব আমাকে কেন দিব, এগুলো কিন্তু আমরা পলিসির সাথে অ্যাড করে দিতে পারি। যেমন ধরো আমি যদি এসডিজির সাথে কানেকশন করে দিতে পারি, আমাদের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের সাথে। ধরো আমি বললাম যে আমি মাইক্রোপ্লাস্টিক নিয়ে কাজ করতেছি, কোথায় পাওয়া যাচ্ছে? মাঠে পাওয়া যাচ্ছে, কোথায় পাওয়া যায়? সমুদ্রে পাওয়া যায়, সমুদ্র কোথায়? লাইক বেলো ওয়াটার, 14 নাম্বার SDG, তাই না? আমি করতেছি কি, ধরো আমি একটা সার্ভিস রিলেটেড রিসার্চ করতেছি, ধরো হচ্ছে কি মাইক্রোপ্লাস্টিকের এফেক্টটা, সরি আমার হচ্ছে ধরো হচ্ছে আমাদের যে ওয়াটার পলিউশনটা আমাদের কোন কমিউনিটিকে হেল্প করতেছে কিনা, আমি চলে যাবো লিলিউডে, আসলে না লিলিউডে এটলিস্ট 7 বা 6 যে কোনো একটা যে সাস্টেনেবল লিলিউড, তাহলে তখন বলবো যে না এছাড়া এই যে মানুষটা রিসার্চারের জ্ঞান আছে, আমার সরকার আমার যে দিয়ে দিয়েছে মিনিস্টার অফ সায়েন্স টেকনোলজি, যে আলটিমেট উদ্দেশ্য সেটার সাথে এটা কি করতেছে, কানেক্ট করতেছে। বুঝতে পারলাম? এরকম হয়ে যেতে পারে আমাদের একটা পঞ্চবার্ষিক একটা পরিকল্পনা আছে, আমাদের যে একচল্লিশ সাল পর্যন্ত মডেল আছে, আমাকে জিনিসগুলো জানতে হবে, আমি কোনো সাথে কি করে দিলাম, কানেক্ট করে দিলাম, তাহলে বুঝতেছে না হি স্টাডিড এ লট এন্ড হি নো ভেরি ওয়েল। বুঝতে পারছি কিনা? আমি বেশ কিছু মানুষকে দেখানো আছে, যেমন তুমি বললা মাইক্রোপ্লাস্টিক কাকে বলে, এটা আমরা শুরু করি না সবসময় লেখার সময়, যে মাইক্রোপ্লাস্টিক ইজ এন এলিমেন্ট হুইচ ইজ লেস দ্যান 5 মিলিমিটার, স্যার 5 মিলিমিটার না লেস দ্যান 5 মিলিমিটার। তাহলে এটা একদম শাকিল সাহেবও বলছে, সোহাই সাহেবও বলছে, বাকিও বলছে, আমি শুধু ওই সাইড করবো কাকে, শাকিলকে, আর যখন ওগুলো সাইড করলে তিনি আমি একসাথে দিয়ে দিল, বলে যে কথাটা তিনজন কে আসলে তিনজনকে যে বসেছে, এখানে কিন্তু খুব বেশি একমত দেখানি, সে জাস্ট কি করছে সাইটেশনটা এভাবে করছে। সো এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আর রিসার্চ প্রপোজালটা যাতে ওয়ার্ড গুলা খুব ক্যাচি হয়, ওয়ার্ড গুলো যাতে ক্যাচি হয়, ঠিক যাতে বোঝা যায়। মেথোডোলজি তারা সবাই ঠিক আছে, তুমি সাথে একটা ফ্লো চার্ট মানে একটা একটা ধরো হচ্ছে ফ্লো চার্টের মধ্যে তুমি এখন ধরো ইলাস্ট্রেটর করো, ইলাস্ট্রেটর এটা কি করে দিলা, দিয়ে দিলা আমি এটার পর এটা করবো, তাহলে তোমার রিসার্চ প্রপোজালটা আর কি হয়ে যাবে, ভালো হয়ে যাবে। বুঝতে পারছি? তো এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। বাজেট কমপ্লেক্স একটা বিষয়, রিসার্চের মেইন জিনিস যেটার জন্য আমরা আবেদন করি সেটাই, কিন্তু বাজেট কম বেশি, কিন্তু তুমি যতই ফিশারিজ রেস্টুরেন্ট হও না কেন তোমাকে বাজেট সম্পর্কে ধারণা রাখতে হবে। বাজেট কত, আমাদের অ্যাসেট কত জানো না হয়, ক্যাপিটাল, এটা কি ক্যাপিটাল অ্যাসেট, হিউম্যান অ্যাসেট, ন্যাচারাল, ফিজিক্যাল, ফিনান্সিয়াল কন্ডিশন, পাঁচটা হবে না চারটা? পাঁচটা। তাহলে ফিনান্সিয়াল পাঁচটা না? আচ্ছা, এখন বাজেট করবো তো ফিক্স, আমার ফিক্স কস্ট ফর্মুলা, ক্যাপিটাল কস্ট ফর্মুলা, আমার অপারেশন কস্ট ফর্মুলা, এই দুটার মধ্যে আমার পার্থক্য বুঝতে হবে। বুঝছো? ফিক্স কস্ট আর অপারেশন কস্টের মধ্যে বুঝো, বুঝো না?
এই ল্যাবটা আমি তৈরি করব, এই ল্যাবটা আমি তৈরি করব, আমার শেয়ার লাগবে, টেবিল লাগবে, তাক লাগবে, কেমিক্যাল লাগবে, ইনস্ট্রুমেন্ট লাগবে, এগুলো সবগুলো আমাকে কিনতে হবে, কিনে এটা সাজাইতে হবে, সাজাইছি, এটা আমার কি কস্ট, এখানে চেঞ্জ করা শুরু হয়েছে। কিন্তু আমি প্রত্যেকদিন এখানে ওয়াটার কোয়ালিটি টেস্ট করবো, হেভি মেটাল টেস্ট করবো, স্টুডেন্টদের দিয়ে শিখাবো, এখানে আমার খরচ হচ্ছে না প্রত্যেকদিন কেমিক্যাল, মাই অপারেশন। আমি খাঁচার মধ্যে মাছ চাষ করবো, মাছ আমি যেগুলো কিনবো সেগুলো আমার ক্যাপিটাল কস্ট, কিন্তু মাছকে খাবার খাওয়াবো সেটাও কি ফিক্সড কস্ট, বুঝতে পারছি? কেসটা যেভাবে স্থাপন করে ফেলছি, কেসটা আমার কি ফিক্সড কস্ট, ক্যাপিটাল কস্ট। ক্যাপিটাল কস্টের উপর ধরতে হয় ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন, তাই না? ইয়ার ওয়ান এ 30%, ইয়ার টু তে 60.5%, ইয়ার থ্রি তে পুরাটা। এখন এটা নির্ভর করে ওই ওই যেটা আমি সেট করতেছি তার ডিউরেশন, ডিউরেবিলিটি কে সেট করতে 3 বছরের বেশি এই করে তাহলে ডিউরেশন কত আসতে হবে 33%। ঠিক আছে, কিন্তু একটা বিষয় দিয়ে কেস বানাচ্ছে সেটা কি করতে হবে, কারণ আমাদের ডিউরেশন কে সেট করতে হবে। সো এই বিষয়গুলো নিয়ে আমাকে কি করতে হবে, বাজেট করতে হবে, এটা বেশি দরকার না, যেটা দুটো গুলো যাবে। সো আমার মেইন কথা বলার উদ্দেশ্যটা হচ্ছে, তুমি যখন রিসার্চ প্রপোজাল লিখতে যাবা, তোমাকে খেয়াল রাখতে হবে তুমি কার কার কোন ফান্ডারের আন্ডারে রিসার্চ প্রপোজাল লিখতেছো, তুমি কি গাইডেন্স দিয়ে লিখতেছো, তুমি কি জন্য রিসার্চ প্রপোজাল লিখতেছো, তার তোমার ন্যাশনালিটি কি ঠিক আছে কিনা, তোমার যে অবজেক্টিভ গুলো দিচ্ছ সেগুলো অ্যাচিভেবল কিনা, এন্ড তুমি হচ্ছে যে কি ফাইনালি তুমি যে এক্সপেক্টেড আউটকাম দিচ্ছ সেটা ন্যাশনাল ইন্টারেস্টের সাথে আছে কিনা, এই জিনিসগুলা চিন্তা করে একটা লজিক আছে। যেমন তোমার ধরো তুমি ওই যে কথা না কি বলে আহ, কি মারতে কি ভেঙে ফেলে একটা কথা বলবে, সমস্ত কাগজ মশা মারতে কেমন লাগে, তুমি ধরো মাইক্রোপ্লাস্টিকের রিসার্চ করতে তুমি বাজেট 20 টাকা, তাহলে হবে না, বুঝতে পারছি কিনা? তোমাদের যৌক্তিক একটা বাজেট দিতে হবে যেটা তোমাকে কি করবে, বুঝতে পারছি? আমার এরকম হয় না, আমাদের একটা মজা কাহিনী আছে। টিভি যখন 2018 সালে আমি তৈরি করতেছি, আমি যখন সে খুবই মজা কাহিনী, আমার এখন সমুদ্র আসলে আমি হাসি, তোমরা হাসবা কিনা জানি না, আমি হাসি, আমাদের তো মজা লাগে। ফেসবুকে হচ্ছে তোমার যখন আমি প্রপোজাল সাবমিট করতেছি, তখন হচ্ছে আমি করলাম হচ্ছে কোয়ালিটি, এখন হচ্ছে ইনপুট এন্ড এক্সপার্ট গাইডেন্স সার্ভিসেস। তো এখানে বাজেটের কোনো ইয়া ছিল না, লিমিটেশন ছিল না, বাজেট কত হাজারের মধ্যে দিতে হবে, কত টাকার মধ্যে দিতে হবে। প্রথমবার অ্যাপ্লাই করতেছি কম্পিটিটিভ ব্যাংকে, লেখা খুবই ভালো লিখছে, বাজেট লিখছি $500। কত? আমি ভাবছিলাম $500 অনেক টাকা, বুঝছো? $500 টাকা হয় 50,000 টাকা। তা আমি ভাবছিলাম $500 মানে 5 লাখ 6 লাখ টাকা হয়, এরকম কাছাকাছি হয়। আমি বাজেট ছিল তো $500। সেটা বসছে মিটিং এ বসার পরে আমাকে ফোন দিচ্ছে, সবকিছু ঠিক আছে, আপনি কি $500 মধ্যে কাজ তৈরি করে শেষ করে পারবেন? হ্যাঁ, 500, আরো কিছু টাকা বেঁচে যাবে, আরো কিছু টাকা বেঁচে যাবে। আপনি ভালো করে চিন্তা করে দেখেন, তখন এই 70 টাকা আমি মানে রিসলে করে আমাদের পর দেখে থেকে আপডেট করে টাইমটা তো কি শেষ, টাকা আর তো তাহলে ছিল না, তখন 8 টাকা আমি রিটার্ন করে তোমার হচ্ছে ডলার এবার হঠাৎ যখন লাগছে না এই তো হবে না, তুমি যে $5 দিচ্ছেন তার জন্য তো প্রপোজাল রিজেক্টেড হয়ে যেতে লাগছিল, আসলে আমি ভুলে $500 জায়গায় $5,000, 5,000, এবার আরো ঝামেলা আরো বেশি পাচ্ছে। আসলে $5,000 দিয়ে হবে না এটা, তা আপনি আপনি এখানে $5,000 দিয়ে হবেন না, আমি বলছিলাম আপনি $50,000 দিচ্ছে, বুঝছো? তা আমি এখনো আসি, তো পরে আমরা মোটামুটি পেয়েছিলাম তো, তাই না? বেশ ভালো টাকা পেয়েছি, কত টাকা পেয়েছি তোমাদের বলো? ঠিক আছে, ভালো টাকা পেয়েছি, কাজ করেছি আমরা তখন। এটাই বলতেছি, তোমাদের কি খেয়াল রাখবে যে তুমি মূলত বুঝছো কি জন্য বলো তো? টাকা নিয়ে আসছো না, নাকি না? রিসার্চ প্রপোজালের কাজই হচ্ছে টাকা নিয়ে আসা, আর কিছু না। রিসার্চ প্রপোজালের মেন কাজই হচ্ছে কি টাকা নিয়ে আসা। তুমি যদি বোকার সঙ্গে কাজ করো তাহলে তুমি তুমি যদি বললাম মাস্টার্সের জন্য রিসার্চ প্রপোজাল দিচ্ছি, এটার সাথে টাকা কি সম্পর্ক? আরে ভাই অনেক টাকা, সিএসআর তোমাকে 40,000 টাকা আমি দিলাম, ঠিক আছে, তোমার টাকা রিসার্চের টাকা দিয়ে দিচ্ছে, বিশ্ববিদ্যালয়ে এডুকেশন ডিপার্টমেন্টে টাকা দিচ্ছে, তুমি আইনস্টিতে ভালো দিতে চাইছো, রিসার্চ প্রপোজাল ছাড়া তোমার দিবে টাকা? দিবে? দিবে না। So, টাকা আসলে মেইন, বুঝতে পারছি কিনা? So, এটা হলো আমাদের দেখতে হবে, তোমরা সবসময় নাক চান সব খোলা রাখবা, কারণ এখন প্রচুর স্টুডেন্ট রিলেটেড ফান্ড দেওয়া হয়, তাই না? তাই না, নাকি না? তোমাদের কথা বলো তো, আমাদের ফিজবুক লাইভ 1 লাখ টাকা হয়ে গেছে, বলো নাই? টাকা তো তোমাদের শাকিল মেরা গিয়ে ফিজে পাই গেছিল, তাই না? পাই গেছিল, শাকিল গেছিল, সুমি আছে, সুমি গেছিল, তাই না? ওরা তো কথা 1 টাকা পেয়েছে, তোরা জানা নাই কারে, আর আমি বলেছিলাম, হ্যাঁ? তো ওরা 1 টাকা পেয়েছে, তো তোমার কম্পিটিটিভ জ্ঞান গুলো দিকে খেয়াল রাখবা, 4-5 মিনিট গ্রুপ করবা, ঠিক আছে কিনা? গ্রুপ করে লাইক করো, ঠিক আছে, সারাস টাকা হয়ে যাবে, তাই না? এই না, সারাসের জন্য এই প্রজেক্ট হচ্ছে রিসার্চের ফান্ড,
পরে একটা সাউন্ড হবে না এখান থেকে বাইরে ঘুরে গিয়ে আসছে না কালকে, ঘুরে গিয়ে আসছে না, এটা মানে কি বুঝলো না? আমি খাওয়াবো না, ঠিক আছে? এই হলো বিষয়। তো তোমরা যখন রিসার্চ প্রপোজাল লিখবে, ঠিক আছে, তখন যা যা বললাম আশা করি বুঝছো, তাই না? এখন তোমাদের স্যার এরপরে কি প্রপোজাল, আচ্ছা তাহলে কিছু প্রপোজাল দেখেন। এটা শর্ট ফিল্ম বলি, এটা ওই পাঁচ লেভেলের কাজ, বড়টা কি, বড়টা করার জন্য আমি কি কি কাজ করবো সেটা ভেরিফিকেশন করতে হবে, এটা তুই যেটা করতে হবে এটা কত ঠিক আছে। এরপর হচ্ছে তোমার কি স্টার্ট করা, এরপর হচ্ছে কি অ্যানসার করা, আস্তে আস্তে তো চলো এটা হচ্ছে তাহলে চল্লিশ নিশ্চিত তারা so এটা এটা মাসে বুঝে দেখি সব বুঝে যে আমার মধ্যে কি কি নাম্বার আছে
আমরা কিনবো কোন সিচুয়েশন এই শব্দ কিনবো এই বিষয়টা অনেক স্যার আমাদের অনেক মানুষ রয়েছে কয়টা জানেন সো যেটা আমাদেরকে বোঝানোর কথা এটা শুধু ফান্ডামেন্টাল রিয়েক্টর কি হয় ওকে ঠিক আছে তোমাদের যেটা কাজে লাগবে মাস্টার্সে রিসার্চ প্রপোজাল লিখতে কাজে লাগবে আর যখন তুমি পিএইচডি তে তুমি মোটিভেশনাল লেটার অর্থাৎ এসপি লিখতে যাবা তখন তোমার এটা বেশ ভালো কাজে লাগবে বুঝতে পারছি আমার মনে হয় শেষ করি আমি আমার এখানে শেষ